সিলেট শহর জুড়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। প্রতি রাতেই একটা করে গলাকাটা লাশ মিলছে রাস্তার মাঝখানে। আর তার পাশে থাকে একটা ফাইল, যা ওই লাশের সকল কুকীর্তির হিসাব। আর লাশগুলো হলো কোটিপতি, এমপি, মন্ত্রী আর ধর্ষণকারী, যাদের বিচার করার সাধ্য পুলিশের নাই। কিন্তু কে বা কারা এসব করছে তা কেউ জানে না। পুলিশ জানার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। লাশগুলোর পাশে থাকা ফাইলে যে হিসাব মেলে যে ওই ব্যক্তি কিভাবে কত টাকা মানুষকে ঠকিয়ে খেয়ে যাচ্ছে। আর কিন্তু টাকাগুলো দেখা যায় যে তার অ্যাকাউন্ট থেকে জেকের ওয়েবসাইটে রাখা হয়েছে। এই জেকে ওয়েবসাইটের মালিককে, কোথায় বাড়ি, আজও কেউ খুঁজে পায়নি। পুলিশ যখন ট্রেস করে প্রথমবার কানাডা, 1 মিনিট পর লন্ডন, তারপর সিঙ্গাপুর ইত্যাদি স্থান দেখায়, পুলিশ আজও খুঁজে যাচ্ছে। আর এদিকে প্রতি রাতে খুন করে যাচ্ছে খুনি। এসব খুন টুন বাদ দিন, চলেন পরিচিত হই। আমি কাউসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আজ আমার ডিউটির প্রথম দিন। আজ থেকে 2 মাস আগে জেলে থেকে বের হয়েছি, 15 বছরের সাজা ভোগ করে। আমার বাল্যকাল এবং কিশোরকাল কেটেছে জেলে। জেল থেকে পড়েছি, তাই আমি আজ পুলিশ অফিসার। এখন ভাবছেন হয়তো আমি কেন জেলে ছিলাম। সেটার উত্তর সময় আসলে বলে দেব। আমি থানার ভিতরে ঢুকতেই একজন পুলিশ আমাকে স্যালুট করলো। সবাইকে এখানে আসতে বলো। জি স্যার। সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আমাকে স্যালুট করলো। এখানে আমি নতুন, তাই চাইছি সবার সাথে পরিচিত হতে। সবাই নিজেদের নাম এবং বাড়ি কোথায় বলেন। স্যার, আমি রাহাত, বাড়ি হবিগঞ্জ। আমি জিসান, বাড়ি সিলেট। আমি সজীব, বাড়ি টাঙ্গাইল। অভি, বাড়ি কুষ্টিয়া। এভাবেই সবার নাম আর বাড়ি জেনে নিলাম। ইন্সপেক্টর অভি, আপনি আমার কেবিনে আসুন। জি স্যার। কেবিনে আসার পর, আপনাকে এমন দেখা যাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? একটা বিষয় নিয়ে মনটা খুব খারাপ। ভাবছি পুলিশের চাকরিটা ছেড়ে দিব। কেন? 6 দিন আগে একটা রেপিং কেসে একটা ছেলেকে ধরেছিলাম। আদালতে সাক্ষী ও প্রমাণ দিয়েছি, কিন্তু মন্ত্রীর ছেলে বলে আদালতে আমার দেওয়া সব সাক্ষী আর প্রমাণ লুটপাট করা হয়। ওই মন্ত্রীটার নাম কি? ফয়সাল। তার ছেলের নাম? রাফি। স্যার, ছেলেটাকে শাস্তি দিতে পারিনি, এতে আমার ততটুকু খারাপ লাগেনি যতটুকু খারাপ লেগেছে তাকে কাল এক অনুষ্ঠানে সেলুট করে। আমাদের তো কিছুই করার নেই। আচ্ছা, তুমি এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলো এবং ডিউটিতে মন দাও। কি করে মন দেব স্যার? যখনই ডিউটিতে যাই একটা না একটা খারাপ কাজ চলে আসে, আর তাকে মুখ বুজে সহ্য করতে হয়। আমি ওই দিন থেকে ঘুমাতে পারিনি স্যার, যেদিন আদালত মন্ত্রীর ছেলেকে খালাস দিয়েছে। প্রতি রাত শুনতে পাই ওইসব নির্যাতিত মেয়েদের কান্না আর আত্মচিৎকার। আমরা তো কিছু করতে পারবো না, কারণ আমাদের হাতে আইনের হাত করা লাগানো। তাই বলে কি সব মুখ বুঝে সহ্য করতে হবে? তখন আমার মোবাইলে একটা ফোন আসলো। নাম্বার দেখে অভিকে বললাম, অভি, তোমার কেবিনে যাও, পরে যখন প্রয়োজন হবে ডেকে নেব। জি স্যার। হ্যালো। হ্যালো, সব রেডি, আপনি আসতে পারেন। ওদেরকে বলেছো কি? স্যার, আজ সন্ধ্যা সবাই আসবে। ওকে, আমি এখন রাখি, পরে কথা বলবো। জি স্যার। আর হ্যাঁ, আর কখন আমাকে ফোন দেবে না, যা বলার মেসেজ করে বলে দিও। জি স্যার। ফোন কেটে দিয়ে দুপুরে লাঞ্চ করলাম। তারপর চললাম কমিশনার স্যারের সাথে দেখা করতে। সাথে ছিল অভি, জিশান আর সজীব। স্যারের রুমে গিয়ে স্যারকে স্যালুট করলাম। তারপর অনেক কথা হলো। কাউসার, জি স্যার। এই নাও এই ফাইলটা, যা এখন তোমার দরকার। আমি চাই তুমি প্রথম কাজ শুরু করো এই কেস দিয়ে। জি স্যার। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। ফাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এটা কেমন কেস হবে? জটিল না সহজ? সহজ না জটিল? জটিল না সহজ? আরে ধুর, এত ভাবনার কি দরকার? খুলে দেখলেই তো হয়। প্রথমে পাতা উল্টাতেই অবাক। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার অতীত, আমার বাবার ফাইলটা। লেখা আছে নাম জয় শেখ, পেশা পুলিশ, পদবী এসিপি, এরকম অনেক কিছুই লেখা। আমি পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় গেলাম। সেখানে লেখা 12/5/1990,
বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা নারী পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। ইনফর্মে অনুযায়ী সেখানে এসিপি জয় হামলা করে এবং রাঙা হাতে পাচারকারীদের ধরেন। পরে পাচারকারীদের কাছ থেকে বয়ান নেয়। পাচারকারীদের বয়ান: হ্যাঁ, আমি একজন পাচারকারী, কিন্তু আমার উপরে একজন আছেন যিনি আমাদের দ্বারা সব করান। তিনি হলেন এসিপি জয়। আমি চাইনি এসব বলতে, কিন্তু এখন বললাম, কারণ তিনি আমাদের দিয়ে কাজ করিয়ে মোটা অঙ্কের টাকা অর্জন করে আমাদের ফাঁসিয়ে দিলেন, তাই আমি বললাম। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে এসিপি জয়ের অ্যাকাউন্টে 50 কোটি টাকা এসেছে বিদেশি একটা অ্যাকাউন্ট থেকে। আদালত এসিপি জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর কিছুদিন পর এসিপি জয় জেল থেকে পালানোর চেষ্টা করেন আর পুলিশ তাকে এনকাউন্টার করে। এসিপির মৃত্যুতে এই কেসটা এখানে সমাপ্তি হয়। আমি কিছু ভেবে পাচ্ছি না স্যার, কেন আমাকে এই ফাইলটা দিলেন? এটা দিয়ে আমি কি করব? না স্যার, আমাকে স্মরণ করে দিতে হচ্ছেন যে আমি একজন পাচারকারী ছেলে। না, আমি কেন পাচারকারী ছেলে হতে যাব? আমার বাবা তো পাচারকারী ছিলেন না। ধুর, কিছুই ভালো লাগছে না। তখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা সিন করে চলে গেলাম মিটিংয়ে। সেখান থেকে আসতে একটু লেট হলো। রাত 12টার দিকে বাসায় ফিরলাম। ফিরে রাতে ডিনার করলাম আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিপ নিয়ে বেরিয়ে পড়লাম কমিশনার স্যারের অফিসের দিকে। আসতে পারি স্যার? আসো। তারপর স্যারকে স্যালুট করলাম। বসো। আমি বসে পড়লাম। স্যার, একটু কালকে ফাইলটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি জানি তুমি কি বলতে চাও। তুমি বলতে চাও কেন? আমি তোমাকে এই ফাইলটা দিলাম, যেটা অনেক বছর আগে আদালতে ক্লোজ করে দিয়েছে। জি স্যার। এই ফাইলটাতে যা লেখা আছে তা সব টাকা দিয়ে করানো হয়েছে। কে করেছে? জানি না। আমি চাই এই ফাইলটাতে তুমি মিথ্যা প্রমাণিত করে সত্যটা সবার সামনে তুলে ধরো। কিন্তু কিভাবে? এখানে তো কোনো ক্লু নাই যে বাবার কলঙ্ক মেটাবো। একজন আছে যার কাছে তুমি এই কেসের সমস্ত ডিটেলস পাবে। কে সে? রায়হান, বর্তমানে সে খুলনায় থাকে জানা গেছে, আর তার এক কপি ফটো তোমাকে দিচ্ছি। জি স্যার। তারপর স্যার আমাকে একটা ফটো দিলেন। লোকটা স্যারের বয়সী, মুখে লম্বা দাড়ি, বড় একটা চশমা লাগানো। আমি চাই তুমি এই মিশনে কাল থেকেই নামবে। জি স্যার। তাহলে তুমি এখন আসতে পারো। জি স্যার। স্যারকে স্যালুট করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমি পুরা অবাক। সবাই ঈদের দিনের মতো করে উৎসব করে যাচ্ছে। কেক কেটে কেউ খাচ্ছে, কেউ খাইয়ে দিচ্ছে, কারো মুখে লাগিয়ে দিচ্ছে। ও হ্যালো, দরজা নক করে বললাম। সময় আমার দিকে তাকালো, আমাকে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত আনন্দ কিসের? স্যার, গতরাতে ওই মন্ত্রীর বেটা খুন হয়েছে। কে খুন করেছে? জেকে। এটা আবার কে? স্যার, আমাদের দ্বারা যে কাজ সম্ভব হয় না সে কাজ জেকে করে দেয়। ওই ব্যক্তিকে আমি কোথায় পাবো? স্যার, আপনি নতুন, তাই হয়তো জেকে সম্পর্কে জানেন না। আজ পর্যন্ত কেউ জেকে দেখেনি, আর জেকে যার সাথে দেখা করেছে তার সেখানে মৃত্যু হয়েছে। কেউ যখন দেখেনি তাহলে ওর নাম কিভাবে জানলে? স্যার, তার একটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে সে গরিব মানুষকে সাহায্য করে। সেটার নাম জেকে, তাই সবাই তাকে জেকে নাম দিয়েছে। খুন করেছে একজন খুনি, আর তোমরা এখানে ঈদ করছো? মানে স্যার। মানে টানে বাদ দাও আর ডিউটিতে লাগো। আমি 1 সপ্তাহের মধ্যে ওই জেকে আমার থানায় চাই। জি স্যার। কিন্তু স্যার, আমরা তো তাকে কখনো দেখিনি, বা এমন কোনো ক্লু নাই যে আমরা জেকে অবধি পৌঁছাতে পারবো। মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়। এই জেকে তো সামান্য একটা ডন। আচ্ছা, আমি কিছুদিনের জন্য অফিসিয়াল কাজে খুলনা যাব, তাই অভি এখানকার দায়িত্বে থাকবে। জি স্যার। স্যার, কখন যাবেন? কালকেই। তারপর ফোন করে বেরিয়ে পড়লাম। একটা মেসেজ দিলাম, আমি কাল খুলনা যাচ্ছি, ফিরতে লেট হতে পারে, তাই একদিন তুই আমার কাজ চালিয়ে যাস। থানা থেকে রাতে ফিরলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, কাপড় প্যাক করলাম। তারপর রাতে কাজটা শেষ করলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো। হ্যালো স্যার, আজকে আবার একটা লাশ পাওয়া গেছে আগের মতো। কি আর করার, প্রতিদিনের মতো ডেড বডিটা চেক আপ করো।
আর ফাইল থেকে অ্যাকাউন্ট বের করে দেখো আমাদের জন্য অন্তত কিছু রেখে গেছে কিনা। জি স্যার। বলেই ফোন কেটে দিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। সেখানে গিয়ে টিকিট নিয়ে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। ওই বেয়াদব লুচ্চা কোথাকার, তুই আমাকে ধাক্কা মারলি কেন? মুখ সামলে কথা বলেন। আর হ্যাঁ, আমি আপনাকে ধাক্কা মারতে যাব কেন? নিজে থেকে ধাক্কা মারছেন, আর দোষ এখন আমার। সুন্দরী ছেলে দেখলেও তো আর টিকতে পারেন না, যেখানে আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে অমনি এসে ধাক্কা দিলেন। একদমে বলে দিলাম। আর এদিকে মেয়েটা রাগে শুধু ফুলছে। আমি সেখান থেকে পালিয়ে এসে সিটে বসে পড়লাম। এখানে এসে আরেক ঝামেলা। আমার পাশে বসে আছে একটা মেয়ে, মুখটা দেখা যাচ্ছে না, পত্রিকা পড়তেছে। ও হ্যালো। আরে এ তো সেই মেয়েটা। এই, আপনি আমার সিট নাম্বার কোথায় পেলেন? মাইরি, যে সুন্দর বলা দেখছেন, সেই পিছনা আরম্ভ শুরু হয়ে গেছে। ওই তুই কি জানোস আমি কে? হ্যাঁ জানি তো তুই কে। তুই একটা পেতনি। মাফিয়া ডন যে কে চিনোস? তার জিএফ আমি। কি? সরি ম্যাম। আচ্ছা তোর নাম কি? কাউসার। আপনার? ঝুমি। আচ্ছা বলেন, আমাকে ক্ষমা করেছেন কি? না, এত সহজে না, তোকে অনেক শাস্তি পেতে হবে। প্লিজ মাফ করে দিন। তোর মাপ নাই। আর হ্যাঁ, আমার আরেকটা পরিচয় হলো খুলনা বাগের হাট্টো থানার এসপি আমি। সরি ম্যাম। সরি টরি চলবে না, তোকে আজ হাজতে যেতে হবে তো যেতেই হবে। থানার হাজতে নয়, তোর হাজতে বন্দি হতে চাই। যা গিয়ে নিজের সিটে বস। বসে পড়লাম নিজের সিটে। বাইরে মেয়েটা রাগী হলে কি হবে, দেখতে কিন্তু মাশাল্লাহ, আপনাদের আর বলবো না। ছবি দেখতে কেমন, যদি আপনারা প্রেমে পড়ে যান, ওকে নিয়ে যান, তাহলে মুই কারে নিয়ে গল্প লিখবো। ছুমি এক মনে বই পড়তেছে, আর আমি তার রূপ দেখতেছি। ইচ্ছে করছে এখনই ওকে টান দিয়ে বুকে নিয়ে আসি, ওর পাগল করা চলে সুবাসে মগ্ন থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি বেচারি ঘুমিয়ে পড়েছে, তা ও আমার কাঁধে। আমি এক মনে তাকে দেখতেছি। ঝুমি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। দেখতে দেখতে হঠাৎ আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। ঘুম ভাঙলো কারো কমল হাতের কিল খুশি আর চড়ে। এই লুচ্চা বজ্জাত টিকটিকি হনুমান, তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমালি কেন? আমি তার আজগুবি বকা শুনে হাসবো না কাঁদবো ভেবেই পাচ্ছি না। সরি ম্যাম, ভুল হয়েছে। দুপুরে আপনি আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করি নাই। যেই দেখলি সুন্দরী মেয়ে তাই পিছু লাগা শুরু করলি। তো কি হয়েছে? আমি তো আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছি, আর অন্য কাউকে তো নয়। তুই জানোস না আমি কার জিএফ? মাফিয়া ডন জেকে এর জিএফ। জেকে যদি জানতি কে, তাহলে তো তুই নিজের কবর নিজেই করতি। ঝুমির সাথে ঝগড়া করতে করতে কখন জানি খুলনা চলে এলাম। রাত 3টা। এখন কোথায় যাব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আজ রাত যে করেই হোক স্টেশনে কাটাতে হবে। ফোন করলে অবশ্যই আমার লোক গাড়ি নিয়ে আসবে, কিন্তু আমি সেটা চাই না। কেউ না জানাই ভালো যে আমি এখানে আছি। তখন কেউ পিছন থেকে আমাকে কলার ধরে টান দেয়। যে দেখি পুলিশ বেশে দাঁড়িয়ে আছে একটা লোক। আরে এ তো রাফি। আমার সাথে সে তো পুলিশের ট্রেনিং দিয়েছে। রাফি আমাকে না দেখে বলল, ম্যাম এটা কি ওই ব্যক্তি? ওখান থেকে ঝুমি। বেটা, আজ তোরে দেখাবো মজা, মেয়েদের সাথে লুচ্চামি করার। স্যার, আপনি এখানে? একটা কাজ করতে এসেছি। আর হ্যাঁ, তোমার ম্যাম যা বলেছে তাই করো। আমাকে ধরে নিয়ে যাও, আর কাউকে আমার পরিচয় দিবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, চলো আমাকে নিয়ে। রাতে জেলে থাকলে অসুবিধা হবে না। আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি তো এক নাগারে 15 বছর জেলে ছিলাম। সকালে কারো ঢাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি রাফি। স্যার, আপনাকে ম্যাম ডাকছে। আসতেছি। আর তুমি আমাকে কখনো স্যার বলে ডাকবে না। জি স্যার। আবার স্যার? সরি স্যার। তুমি শুধরাবে না। বলেই চলে এলাম ঝুমির রুমে। দেখি ঝুমি রুমে নাই, তাই আমি জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত। তখন ঝুমি ডাক দেয়,
এই যে মিস্টার বাদর। চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছি। এই যে এই। কিছুক্ষণ পর রাফিকে ডাকলো, কিন্তু রাফিও সাড়া দেয়নি। হয়তো তাই কোনো কাজে ব্যস্ত। ঝুমি অনিচ্ছা শর্তে আমাকে ধাক্কা দিল। এই কি করলেন? আপনি আমাকে ঠাস করে ধাক্কা দিলেন কেন? কোনো সমস্যা আছে নাকি? না তো। এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দেন না কেন? আপনি আমাকে কখন ডাকলেন? একটু আগে ডেকেছি। আপনি তো মিস্টার বাদর, এই যে কে ডাকছিলেন? তুই একটা বাদর, তোর সাথে কথায় পেরে উঠতে পারবো না আমি। এ কেমন মায়েরে বাবা, একটু আগে বললো আপনি, এখন তুই। আমার যখন যা ইচ্ছে তাই ডাকবো। তুই কে? তোকে এত আমি কৈফিয়ত দেবো কেন? সময় আসলে বলবো। থাক তোর সময় নিয়া। আর এখন তোকে ছেড়ে দিলাম। আর কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখলে তোকে ডাইরেক্ট ধর্ষণ মামলায় ফাঁসিয়ে ঝুলাবো। জি ম্যাম। তারপর থানা থেকে চলে আসলাম। আরেকটা হোটেলে রুম বুকিং করলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। তারপর রাফিকে কল দিলাম। হ্যালো রাফি। জি স্যার। তোমাকে একটা ফটো দিচ্ছি, তুমি আমাকে ওই ব্যক্তি সমস্ত সকল ডিটেলস আর তাড়াতাড়ি দিবে। জি স্যার, আধা ঘন্টা পর দিচ্ছি। কল কেটে দেই। 20 মিনিট পর আবার কল দিলাম। বলো। আপনি যার ফটো দিয়েছেন সেটা সম্পর্কে আমি কিংবা কেউ তেমন কিছু জানে না, আর আমাদের রেকর্ডেও নাই। কিন্তু আমি এই ফটো ঝুমি ম্যামের ঘরে দেখেছি প্রায় সময়। তোমার ঝুমি ম্যামের বাসা কোথায়? আমি টেক্সট করে দিচ্ছি। আর হ্যাঁ, কাউকে একথা বলবে না। জি স্যার। ওকে, এখন রাখি, পরে কথা হবে। জি স্যার। কল কেটে দিয়ে রাফির দেওয়ার ঠিকানা অনুযায়ী যাত্রা শুরু করলাম। দরজায় কলিং বেল দিলাম, কিন্তু খুলছে না। অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে পড়লাম। তখন করার দিকে নজর গেল। আরে এখানে কি আছে জানতে হলে সাথে থাকুন। তখন করার দিকে নজর গেল। আরে এখানে তো তালা লাগানো, কি করব মাথায় আসতেছে না। হ্যাঁ, পিছনের দিকে দেখি রাস্তা মিলে নাকি। না, পিছনে রাস্তা নাই। আরে ওই তো দোতলার ব্যালকনিতে দরজা খোলা। পাইপ বেয়ে উপরে উঠলাম আর ঢুকে পড়লাম একটা রুমে। রুমটা বেশ গোছানো, মনে হয় এটা ঝুমির রুম। আচ্ছা, ঝুমির ভাবা কোথায়? খুঁজতে লাগলাম ওই ফটোটা, কিন্তু পেলাম না। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর একটা পরিত্যক্ত ঘরে পেলাম ওই ফটো হাতে নিয়ে দরজা খোলার শব্দ পেলাম, তাই আমি সাবধান হয়ে গেলাম। এদিকে ঝুমি দরজা খুলে অবাক হলো। মনি, এই মনি, বাসার অবস্থা এমন কে করলো? সারা বাড়ি ভাঙচুর আর এলোমেলো করা। ঝুমি আর কোনো শব্দ না শুনে পিস্তল হাতে নিয়ে প্রস্তুত হলো। আর অন্যদিকে আমি চুপচাপ ঝুমির পেছনে এলাম আর তাকে জড়িয়ে ধরে তার হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। একদম নড়াচড়া করবে না, গুলি করে দেব। কে তুই? সময় আসলে জানবে। আর ইনি কোথায়? পিছন থেকে ফটোটার সামনে দিয়ে জিজ্ঞাসা করলাম। আমি বলবো না। তোমাকে বলতে হবে আজ। বলবো না। বুঝেছি, এভাবে কাজ হবে না বলে পকেট থেকে অজ্ঞান করে স্প্রেটা বের করে তাকে অজ্ঞান করলাম। তারপর জমির জিপ নিয়ে একটা বনের দিকে গেলাম। গভীর বনে একটা পোড়া বাড়িতে নিয়ে গেলাম। ঝুমির এখনও জ্ঞান আসেনি, তাই আমি তাকে একটা দেওয়ালের সাথে বেঁধে রাখলাম। কিছুক্ষণ পর ঝুমির জ্ঞান ফিরল। কে ওখানে? কে? আমি বেরিয়ে আসলাম অন্ধকার থেকে। ঝুমি আমাকে দেখে অবাক। তুই? হুম। এই কুত্তা বিলাই, দেউলা হারপিক, আমাকে এখানে নিয়ে আসলি কেন? তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না। আমি চাই শুধু এইটা বলো, রায়হান সাহেব তোমার কি হন? আমার বাবার নাম তুই কি করে জানলি? আগে তুই বল, তুই কে? কে আমি শুনলে তুমি কি পাঠকরাও বিশ্বাস করতে পারবে না। আগে বল, তারপর দেখা যাবে বিশ্বাস করা যায় কিনা। সিলেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এখন অবাক হলে চলবে না, আরও একটু অবাক হতে হবে। আমি সেই ব্যক্তি যাকে পুরো সিলেটের বড় বড় লোকেরা ভয় পায় আর গরিবেরা ভালোবাসে। আর তোমার সেই রাজকুমার যাকে নিয়ে তুমি দিনরাত স্বপ্ন দেখো। এত পেঁচিয়ে না বলে সোজা বলে দেন না কে তুমি। আন্ডারওয়ার্ল্ডের ডন মাফিয়া কিং জেকে। বাহ, তুই তো খুব মজা করতে পারিস, মানুষকে ভয় দেখাতে পারিস।
বাহ বাহ, আমি তো ভয় পেয়ে গেছি। নিজেকে মাফিয়া কিং নয়, একটা জোকার কিং লাগতেছে তার সামনে। কি মেরে বাবা, ভয় বলতে কিচ্ছু নাই মনে। রায়হান সাহেব কে, আর তোমার কি হয়? আমি বলবো না। ঠাস করে একটা চড় মারলাম। রাগে আমার শরীর 160 ডিগ্রি গরম হয়ে গেছে, তাই দিলাম একটা ঠাস করে চড়। আমি মন খারাপ করে বসে আছি। এক তো রাগ, আর এদিকে ঝুমির কান্না। তুমি কান্না বন্ধ করবে না আরেকটা দেব? শয়তান, হনুমান, নাইজেরিয়ার সবুজ কুত্তা, নীলটিয়া পাখি, ধুর লাল প্যাঁচা। ঝুমি যেসব প্রাণীর নাম বলছে আমি সেসব তো দেখা দূরের কথা, আগে কখনো শুনিওনি। কান্নার আওয়াজ আরও বেড়ে গেল, তাই আর না পেরে গেলাম ঝুমির কাছে। এতটা কাছে চলে এলাম যে ঝুমির শ্বাস প্রশ্বাস আমার নাকে এসে পড়ছে। তখন ভয় পেয়ে কান্না বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করলো সেই ন্যাকা কান্না, আর আমাকে আজগুবি গালি। আজ পর্যন্ত আমার বাবাও আমার গায়ে হাত তোলেনি, আর তুই আমাকে চড় মারলি, শালা মহিষের ডিম। দূর থেকে আমি তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি, কিন্তু তার কি যেন একটা জিনিস আমাকে তার দিকে টানছে। আর সেটা আর কিছু না, সেটা হলো ঝুমির ওই গোলাপি ঠোঁট দুটা। আমি আর দেরি না করে ঝুমির আর আমার ঠোঁট দুটো এক করে দিলাম। ঝুমি বুঝতে পারিনি যে আমি হঠাৎ এমন কিছু করে বসবো। অনেক ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হলো আমার কাছে। আমি এক মনে ঝুমির ঠোঁটের স্বাদ নিচ্ছি, আর এদিকে ঝুমি তার চোখের জল ছেড়ে দিচ্ছে কষ্ট সহ্য না করতে পেরে। 8 মিনিট পর ছাড়লাম, আর এদিকে শুরু হলো ঝুমি সেই আজগুবি বকা। হাঁপিয়ে উঠেছি দুজনেই, অথচ ওর বকাটা বন্ধই হচ্ছে না। মুখ বন্ধ করবা না, নাকি আরেকটা দিব? কি দিবি রে তুই? এখন তো আমি দিমু। এটা শুনতে আমার মনে পড়লো, হায় হায় আমি কি করলাম। আমি তো কিস করতে গিয়ে ওকে অনেকগুলা কামড় দিয়ে দিয়েছি। থুর, কেন যে ওর সাথে রাগ করলাম। প্লিজ ঝুমি, একটিবারের জন্য সিরিয়াস হও প্লিজ। বলেন। রায়হান সাহেব তোমার কি হয়? অনেকক্ষণ চুপ থাকার পর ঝুমি বলল, আচ্ছা আমি বলবো, আগে বল ওনাকে দিয়ে তোমার কি দরকার, আর তোমার আসল পরিচয় কি? তোমার প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে আমার অতীতটা। বল। আজ থেকে 28 বছর আগের ঘটনা। সিলেটের শিববাড়ি থানার এসিপি ছিলেন আমার বাবা জয় শেখ, আর আম্মু ছিলেন গৃহিণী। আর আমার একটা দুষ্ট মিষ্টি বড় বোন ছিল, যার নাম জুহি। বেশ সুখী কাটছিল আমাদের জীবন। আম্মু, আম্মু, কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? দেখো তোমার ছেলে আমার কি করেছে। কি করেছে? আমার স্কুলের নোট খাতায় পানি ঢেলে নষ্ট করে দিয়েছে। না আম্মু, আমি কিছু করি নাই। আমি তো আপুর খাতাটাতে পানি খাচ্ছিলাম। বেচারা খাতা শুকিয়ে গেছে পানি পিপাসায়। এটা একদম ঠিক করিসনি। তাই নাকি আম্মু? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। আপু আমার থেকে মাত্র 2 বছরের বড়। এভাবেই কেটে গেল 8 বছর। আমার বয়স তখন 13। আমি এখনও আগের মতো সেই ছোট ছোট দুষ্টামি করি। ছাড় ছাড় বলছি আপু, লাগতেছে স্যার। আগে বল আমার নোট নষ্ট করলি কেন? ইচ্ছে করে করি নাই। আপু দিল আরো জোরে কান টান। মা গো, ছাড়ো আপু, ভালো হবে না কিন্তু বলছি। না, আজ তোকে ছাড়বো না। আমি দিলাম আপুর হাতে কষে একটা কামড়। হাউ! আমাকে ছেড়ে দিল, আর আমি দৌড়ে চলে গেলাম বাহিরে। এদিকে আপুর হাতটা অনেকখানি কেটে গেছে, আমি টেরই পাইনি। আর ততক্ষণ তো আমার টের পাওয়ার বয়সও ছিল না। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। আপু স্কুলে চলে গেল, আমি বাড়িতে যাব এর আগে যাব না। 1 ঘন্টা পর চুপি চুপি বাড়ি ফিরলাম। ফিরতেই ঠাস ঠাস করে 2টা চড় পড়লো আমার কমল গালে। ঠোঁট কেটে রক্ত ফিচকারি দিয়ে বের হলো। এই, তুই জুহিকে কামড় দিলি কেন? আমি কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলাম। আম্মু আমাকে আরও বকা দিল। পরে আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারছি না কি করব, কোথায় যাব
সারাদিন স্কুলের মাঠে ছিলাম। যখন বিকেল হলো আমি ভাবলাম এখন তো আব্বু দুপুরে লাঞ্চ করতে আসবে, আমি আব্বুর কাছে আম্মুর বিরুদ্ধে নালিশ করব। যেই ভাবা সেই কাজ। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে আমি অবাক, মেইন দরজা খোলা আর চারপাশে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। কিছু বোঝার আগে উপর থেকে আপুর চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। সেখানে যা দেখলাম তার জন্য কোনো ভাইও প্রস্তুত না। দেখি আমার আপুর উপরে একটা লোক উঠে কি যেন করতেছে। আমি আপুর কাছে যেতে চেষ্টা করলাম, ততক্ষণ আমাকে একটা লোক আটকে রেখে দিল। তার সাথে শক্তি দিতে পারলাম না আমি। লোকটা বলল, বস, এই তো এসিবির ছেলেকে পাইছি, এটাকে কি করব? মেরে ফেলবো নাকি? না, মারিস না, ওর দ্বারা আমাদের বাকি প্ল্যানটা সাকসেস হবে। আর হ্যাঁ, ওকে শক্ত করে ধরে রাখ, ওর সামনে আমি ওর বোনকে চষে খাবো। তখন বুঝতে পারিনি লোকটা আমার বোনের সাথে কি করছে, কিন্তু আজ বুঝেছি। তাই আমার হাত থেকে কখনো কোনো ধর্ষণকারী রেহাই পায়নি। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আমাকে পাউডারের মতো কি যেন জিনিস মিশিয়ে জুসের সাথে করে খাইয়ে দেয়। আমি প্রথম ভাই যে তার সামনে তার বোনকে একের পর এক লোক ধর্ষণ করছে, অথচ কিছু করতে পারিনি। ওই ওষুধটা খাওয়ানোর পর আমার মাথা ঘুরতে শুরু করে আর আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। সেদিন আমার চোখের সামনে আমার কলিজাটা ছটফট করতে করতে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিল। যখন হুঁশ ফিরল তখন নিজেকে কিছুর উপর আবিষ্কার করলাম, আর সেটা হলো আমার কলিজার টুকরা আপুর দেহের পাশে। তাকিয়ে দেখি আমার শার্ট রক্তে রঞ্জিত, আমার এক হাতে একটা ধারালো অস্ত্র। আপুর মুখের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। আপুর ঘাড় একখানে, শরীর আরেকখানে। ভয় চিৎকার দিয়ে উঠলাম। তখন আব্বুর মতো পোশাক পরা কয়েকটা লোক আসলো আর আমাকে ধরলো এবং সারা ঘরে যেন কি খুঁজলো। তারা আমাকে নিয়ে যাচ্ছে আর সাথে আপুর কাটা দেহ। আম্মু দেখে আমি কেঁদে দিলাম। কি করব বুঝতেছি না। আজ আব্বু আসতেছে না কেন? আমি কেঁদেই যাচ্ছি। আমাকে নিয়ে গাড়িতে তুললো আর এদিকে আম্মু আর আপু কাটা দেহ নিয়ে কোথায় চলে গেল বুঝতে পারিনি। একটা টিন দেওয়াল আর একপাশে লোহার বেড়া দিয়ে ঘরে নিয়ে গেল আমাকে, সেখানে আটকে দিল। আমি তো কেঁদেই যাচ্ছি। তখন বজ্জাত টাইপের একটা পুলিশ আসলো আর বলল, এখন কেঁদে লাভ নাই, কালকে সকালে তুই খবরের প্রধান ব্রেকিং নিউজ। আমি কেঁদেই চলেছি একাধারে। কত সময় কেঁদেছি বলতে পারবো না। কাঁদতে কাঁদতে কখন যে দেহটা অচল হয়ে যায় আর আমি জ্ঞান হারাই টেরি পাইনি। জ্ঞান ফেরার পরের দিন সকালে তখন আমার জেলের সামনে কে যেন কথা বলছিল। চোখ খুলে দেখতে পাই দুজন পুলিশ কথা বলছে। দেখতো এসিবির ছেলে বেঁচে আছে না মরে গেছে? জি স্যার, বেঁচে আছে। আচ্ছা রফিক, ওই ফাইলটা দে তো আমাকে। জি স্যার। কিছুক্ষণ পর আরেকটা পুলিশ আসলো থানায়। ওই পুলিশটার নাম জামিল। ও আমার বাবার সাথে কাজ করতো। রফিক ভাই, আমি কি এসিবি স্যারের ছেলের সাথে দেখা করতে পারি? আমি শুধু তাকে ভাত খাইয়ে দিয়ে আসব। তখন জামিল ভাই আমার কাছে আসলেন। কেমন আছো? ভালো না, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আমার আব্বু কোথায়? আমি তোমাকে সব বলবো, আগে তুমি একটু খেয়ে নাও। না, আমি খাবো না। আগে বলো আমার আব্বু কোথায়? জানি না তোমাকে কিভাবে বলবো, কিন্তু তবুও বলতে হবে তোমাকে। জানি তুমি শুনলে সহ্য করতে পারবে না। কি হয়েছে? আমি সহ্য করতে পারবো। প্লিজ তুমি বলো আমার আব্বু কোথায়? তাহলে শোনো, জানি না তোমার আব্বু কি কেসে ফেসে গেছেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আর আজ তিনি জেল থেকে পালানোর চেষ্টা করেছে। তাই পুলিশ তাকে কাউন্টার করে মেরে ফেলেছে। তোমার আব্বু না ফেরার দেশে চলে গেছেন। শুনতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার আব্বু তো খুব ভালো, তাহলে কেন তাকে মারলো? কান্নায় ভেসে যাচ্ছে আমার বুক। তখন তো আমি 13 বছরের শিশু। কান্না ছাড়া কী বা করতে পারতাম? অনেকক্ষণ কান্না করলাম। তখন একটা পুলিশ এসে বলল, জামিল ভাই, ওকে নিয়ে আদালতে যেতে হবে। আমি ভাবতেছি আমাকে কেন আদালতে নিয়ে যাবে? আমি কি দোষ করলাম? আদালত তো তারা যায় যারা খুনি, অপরাধী। কিছু ভেবে পাচ্ছি না। এদিকে আমাকে গাড়িতে তোলা হলো। যখন গাড়ি এসে থামলো, আমাকে একটা পুলিশ ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করলো। চেয়ে দেখি রাজপ্রসাদের মতো একটা বাড়ি।
সামনে স্কুলের মতো পতাকা টাঙানো। যখন ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো, একটা কাঠের 3 দিকে বেড়া দেওয়া স্থানে সেখানে দাঁড়িয়ে আছি আমি। আর এদিকে সবাই কারো অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলো, আর সবচেয়ে বড় কথা চেয়ারে বসলেন। ঘরটা অনেক বড়, তাই পুলিশ পাশাপাশি অনেক মানুষও বসে আছে। তখন ওই বড় চেয়ারে বসা ব্যক্তি বলল, আদালতের সময় হয়েছে, তাই কাজ শুরু করা যাক। তখন কালো কাপড় পরা লোকটি বলল, মাননীয় আদালত, কাঠগড়ায় যে বাচ্চা দাঁড়িয়ে আছে, সরি, তাকে বাচ্চা বলা যাবে না, তাকে খুনি বলতে হবে, কারণ সে তার নিজের হাতে তার বোন এবং মাকে মেরে সে নেশার ঘুরে। কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আছে প্রমাণ। আমি ওটা প্রমাণ করে দেব। ওই বাচ্চাটি শুধু খুনি না, একজন ধর্ষক। সে নিজের বোনকে ধর্ষণ করেছে। এই নেন তার প্রমাণ, বলে একটা কাগজ দিল। আর এটা হলো তার ফিঙ্গারপ্রিন্ট, যা তার মাকে হত্যা করার চুরিতে মিলেছে। এখানেই শেষ নয়, ছেলেটা অনেক আগে থেকে ড্রাগস আসক্তি ছিল। সেদিন তার মায়ের কাছ থেকে টাকা চায় নেশা করার জন্য। মা তা দেয়নি বলে মাকে জবাই করে নির্মমভাবে আমি খুন দেখেছি, কিন্তু তার মতো খুনি দেখিনি। সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে এসিপি জয় শেখের ছেলে কাউসার শেখকে তার বোনের দর্শন ও খুনের এবং মায়ের খুনের জন্য তাকে ফাঁসিতে ঝুলানো উচিত, কিন্তু তার বয়স বিবেচনা করে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আর পুলিশকে বলা হচ্ছে যে উক্ত অপরাধীকে জেলের ভিতর সুশিক্ষা দেওয়ার জন্য ঢাকা বাল্য জেলখানায় ট্রান্সফার করার জন্য দ্য কেস ইজ ক্লোজ। একদিন বলেছিলাম না আপনাদের সময় আসলে বলবো আমি কেন জেলে ছিলাম? এখন শুনলেন তো, আমি সেই হতভাগা যার উপর নিজের বোনকে ধর্ষণ করার মামলা হয়েছে। আমাকে 15 বছর শাস্তি দিয়েছে। আমি তাতে কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার কষ্টটা হলো আমি এখন থেকে সমাজে এমন একটা লোক হলাম যে কিনা নিজের বোনের ধর্ষণকারী। এই অপবাদের বোঝা মাথায় নিয়ে কেটেছে আমার কৈশোরকাল। কেউ একজন আমাকে জেলে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি। তারপর আমাকে আব্বুর বন্ধু দেলোয়ার স্যার, মানে এখন যিনি কমিশনার, তিনি বাঁচান। আর আমার জন্য আদালত একটা সিকিউরিটি গার্ড তৈরি করেন, তাই আমি বেঁচে আছি। না হলে আব্বু আম্মু যার আপুর মতো আমিও চলে যেতাম। যখন জেল থেকে বের হলাম তখন থেকে আমি মাফিয়া কিং। সবাই আমাকে এসপি কাউসার নামে চেনে, কিন্তু আমি যে সেই মাফিয়া কিং যে কেউ জানে না, শুধু আমার জেলের 3টা ফ্রেন্ড ছাড়া। তারা হলো রবি, রাতুর ও রিহান। আমার অনুপস্থিতিতে তারা কাজ করে যায়। আর হ্যাঁ, আরেকজন আছে, সে হলো হ্যাকার, নাম রনি। তার মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেটের কাজ করি। এই তো মাত্র কয়েকদিন আগে 150 কোটি টাকা গরিব মানুষের হাতে দিলাম তার মাধ্যমে। সুমিকে সব বলতে বলতে কখন যে নিজের চোখ দিয়ে পানি চলে এসেছে টেরই পাইনি। এখন বুঝলে তো আমি কে, কি আমার পরিচয়? সুমির চোখ লাল হয়ে গেছে। কখন বৃষ্টি হবে? বুঝলাম, কিন্তু তুমি কেন আমার আব্বুকে খুঁজতেছো? কমিশনার স্যার বলেছে তোমার আব্বুর কাছে আমি সেই প্রমাণ পাবো, যে প্রমাণের মাধ্যমে আমি ওই মুখোশধারী খুনি অবধি পৌঁছাতে পারবো। সুমি কান্না শুরু করে দিল। এই তুমি কাঁদছো কেন? কান্না বন্ধ করো প্লিজ। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। এমন করছো কেন? তুমি আবার কি করলে? তোমাকে সব বলবো, আগে এখান থেকে চলো তাড়াতাড়ি। বলেই ঝুমির হাতের ঘড়িটা ফেলে দেয়। তোমার ঘড়ি ফেলছো কেন? এখানে ট্রান্সমিটার লাগানো, এটা ফলো করে যখন তখন এখানে পুলিশ এসে যাবে, তাই তাড়াতাড়ি চলো এখান থেকে, দূরে কোথাও। জিপ উঠে স্টার্ট দিলাম। তখন দুপুর ঘনিয়ে বিকাল হতে চলেছে। আমি মোবাইল বের করে রনিকে কল দিলাম। রনি, তাড়াতাড়ি আমার জন্য খুলনায় এই জায়গায় একটা হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করো। জি ভাই, আধা ঘন্টার ভিতরে পাঠানোর ব্যবস্থা করছি। ওকে। আর হ্যাঁ, খুলনার বড় একটা হোটেলে আমাদের জন্য 2টা রুম বুক করো। জি ভাইয়া। কল কেটে দিয়ে জিপ চালাতে ব্যস্ত। এদিকে জমি ঘেদেই চলেছে। হেলিকপ্টারের পাশে গিয়ে গাড়ি থামালাম। সেখান থেকে সোজা খুলনার 5 স্টার হোটেলে রুমের চাবি নিয়ে গেলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে জমির কাছে গেলাম। আচ্ছা, এখন বলো তোমার আব্বু কোথায়? আমি জানি না কে আমার আব্বু। মানে? আমি এতিম, আর আমার এতিমখানায় কেটেছে শিশুকাল থেকে কিশোরকাল। তাহলে ওই ব্যক্তি তোমার কি হয়? আমি জানি না। মানে? আমি কিছুই বুঝতেছি না। তাহলে শোনো, আজ থেকে 1.5 মাস আগে যখন তুমি 15টা খুন করেছিলে, তাই আমাকে সেখানে পাঠানো হয়। জুমি, সিলেট শহরের অবস্থা বেশ ভালো না।
তাই আমি চাচ্ছি তুমি যেখানে যাও গিয়ে দেখো ওই জেকে মাফিয়া কিংটাকে। জি স্যার। তাহলে কাল থেকে কাজে নেমে পড়ো। জি স্যার, আমি পরের দিন রওনা দিই সিলেট শহরের উদ্দেশ্যে। এদিকে তুমি রাতের পর রাত খুন করে যাচ্ছ, আর আমি রাতের পর রাত রাস্তায় কাটিয়েছি। শুনেছি তুমি বেশিরভাগ খুন রাস্তায় করো, তাই অপেক্ষায় ছিলাম তোমার। হ্যাঁ, একদিন আমার অপেক্ষা শেষ হলো, যেদিন তুমি ওই এমপি রিমন খানকে খুন করেছিলে। তোমার মনে আছে কি? ওয়েট, তাহলে তুমি কি সে যে আমাকে ওই রাতে গুলি করেছিল? কিন্তু রাতের অন্ধকারে তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি তোমাকে দেখেছি। আর দুদিন পর যখন তুমি শপথ নিতে যাচ্ছিলে, তোমার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে আমার একটু সন্দেহ হলো। তারপর আমি শিওর হলাম ওই দিন, যেদিন তোমাকে। আমি মাফিয়া কিং জেকে। ঝুমি কিভাবে জানলো? যেদিন তোমাকে আমি একটা কফি শপে দেখি, সাথে আরও কয়েকজন আছে। কী সব কথা বলছিলে আমি বুঝতে পারিনি। যখন তোমরা উঠে চলে যাচ্ছিলে, তখন আমি আমার সহকর্মী একজনকে তাদের ফলো করতে বলি, আর আমি তোমাকে ফলো করি। তোমাকে ফলো করতে করতে তোমার বাসার সামনে এসে পড়ি। এদিকে আমার লোক তাদের ফলো করে তোমাদের আড্ডায় চলে যায়। সেখান থেকে তারা আমাকে ঠিকানাটা দেয়। তারপর আমি সেখানে যাই, আর ভিতরে একটা মৌমাছি ক্যামেরা পাঠাই। দেখতে পাই সেখানে বড় একটা বোর্ডে লেখা জেকে মাফিয়া কিং। তারপর যখন তোমাকে ওখানে যাওয়া আসা করতে দেখি, তখন আমি শিওর হই যে তুমি সেই মাফিয়া কিং। বুঝলাম। তাহলে কেন আমাকে বাঁচালে তুমি? ভালোবাসি তাই। মানে? তোমাকে ফলো করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। তাই তো আজ যে মিশন ছিল, শুধু তোমাকে ভালোবাসি বলে সেটাতে হেরে গেলাম। কি মিশন ছিল? তুমি যখন রাফিকে ওই ফটোর কথা বলেছিলে, তখন রাফির সামনে আমি ছিলাম। রাফিকে বললাম ফটো দিতে। যখন তুমি দিলে, আমি আমার প্ল্যান করে ফেললাম, আর ঠিক প্ল্যান মতো তুমি আমাকে কিডন্যাপ করলে। কিন্তু তোমার অতীতটা জানার পর আমি তোমাকে আগের চেয়ে বেশি ভালোবেসে ফেললাম, তাই তোমাকে বাঁচালাম। তুমি তো জানোই, আমাকে যে আমার আসল রূপে দেখেছে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। এখন যে তোমাকেও মরতে হবে। আমি কোমর থেকে পিস্তলটা বের করলাম, আর ঝুমি খানিকটা ভয় পেয়ে পড়ল। তাহলে অপেক্ষা করছো কেন? মেরে ফেলো আমায়। তোমার হাতে মরলে আমি খুশি। আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, আর ঝুমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। আমি ঝুমির একবারে কাছে চলে এলাম। তার এই ভয়ে মুখটা আমার খুব ভালো লাগছিল, তাই চেয়ে আছি তার দিকে। 3 মিনিট পর ঝুমির চোখ খুলল। আমি তার মাথার উপর পিস্তল তাক করে ধরে বললাম, একদম চোখ খুলবে না, খুললে সবগুলি তোমার মাথায় ঢুকিয়ে দেব। আবার চোখ বন্ধ করলো, আর আমি তাকে দেখতে ব্যস্ত হলাম। তখন মাথায় একটা কিউট শয়তানি বুদ্ধি আসলো, তাই যা ভাবলাম তাই করলাম। তোমাকে এভাবে মারা যাবে না, তাই আমি যতক্ষণ আসবো না ততক্ষণ এভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। আর একদম চোখ খুলবে না। এদিকে ঝুমি বুঝতে পারছে না কি ঘটতে চলেছে তার সাথে। এবার তোমাকে ফাঁসিতে ঝুলাবো, তাই এটা পরিয়ে দিচ্ছি। আর ঝুমির গলায় জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার শেষ ইচ্ছে কি? তোমাকে একটিবার প্রাণ ভরে দেখতে চাই, আর জড়িয়ে ধরতে চাই। কি মানা করেছে তোমাকে? এটা বলতেই যেন ঝুমি তার জীবন ফিরে পেল, তাই আমাকে জড়িয়ে ধরেছে। হয়েছে, এবার ছাড়ো, আর আমার সাথে আসো। ঝুমিকে নিয়ে গেলাম ব্যালকনিতে, আর বললাম, এখন চোখ খোলো। ঝুমি চোখ খুলে অবাক। তার সামনে বিশাল বাগান জুড়ে ফুলের পাপড়ি দিয়ে লেখা, আই লাভ ইউ ঝুমি, ইতি জেলাপকে। আমি ঝুমিকে জড়িয়ে ধরলাম। এটা হলো তোমার শাস্তি। তুমি আমাকে মারবে না? যাকে আমি ভালোবাসি তাকে কেমনে মারবো? ভালোবাসি বললেই হলো? আগে প্রপোজ করতে হবে। আমি তো জানি না, তাই কিভাবে প্রপোজ করব? আমি কি জানি? প্রপোজ করতে পারলে করো, নাইলে ভাগো। কি আর করব, তাহলে তো ভাগতেই হবে। বলে যখন পিছন দিকে যাচ্ছিলাম, তখন ঝুমি আমাকে টান দিয়ে তার কাছে নেয়, আর আমার বুকে মাথা রেখে বলল, আই লাভ ইউ। আই লাভ। হয়েছে, আর বলতে হবে না।
একটু আগে মেরে ফেলতে চাইছিলে আর এখন আসছো ভালোবাসা দেখাতে। ভালোবাসার কি দেখলে, এখনও তো অনেক কিছু বাকি আছে। কি সেটা? একটু আমার রুমে চলো। চলো দেখি তোমার কি এমন ভালোবাসা। আমার রুমে ঢুকতেই জমি অবাক, দেখে একজন মাওলানা আর তার পাশে 3টা ছেলে। ওনারা কারা? সব পরে বলবো, আগে তুমি এটা নাও। এই ব্যাগে কি আছে? তোমার রুমে যাও, গিয়ে দেখো কি আছে এই ব্যাগে। ঝুমি তার রুমে যায় আর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম, তারপর রেডি হলাম। এদিকে ঝুমি ব্যাগটা খুলে অবাক। আরে এ তো দেখছি লাল বেনারসি, এটা দিয়ে আমি কি করব? তখন একটা মেয়ে আসলো। ম্যাম আসবো? আসেন। কে আপনি? আমি মিম, আর কাউসার স্যার পাঠিয়েছেন আপনাকে সাহায্য করতে। মানে? মানে আপনাকে বধূ বেশে সাজিয়ে নিতে। ঝুমি অবাক, কিছু বলছে না, আর মেয়েটা তার কাজে ব্যস্ত হয়ে পড়লো। ঝুমিকে যখন আয়নার সামনে নিয়ে যায় মেয়েটা সাজাচ্ছিল, তখন ঝুমি তার গলায় একটা চেন দেখতে পায়, ধবধবে সাদা। আর এদিকে তার সামনে রাখা আছে অনেক ধরনের গহনা। ঝুমি ভেবে পাচ্ছে না এটা তার গলায় কিভাবে এলো। প্রায় আধা ঘন্টা পর ঝুমির সাজগোজ শেষ। এদিকে আমি রেডি হয়ে অপেক্ষা করতেছি। রাত প্রায় 8টা বা 9টা হবে। তখন ঝুমি আসলো বধূরূপে। তার দিকে চোখ যেতে আমি অবাক, কি মাইরে কাজ খেলাম আবার। কাজী সাহেব, আপনার কাজ শুরু করেন। তারপর কাজী বিয়ে পড়িয়ে দিল। বিয়ের পালা শেষ। তারপর আমরা খাবার এনে সবাই একসাথে খেলাম। তোরা 3জন এখানে চলে এলি, আমার ওখানকার কাজ কে করবে? ও তুই চিন্তা করিস না, ওখানে রবি আছে। রনি তো এসব পারে না। বাদ দে তো সব কাজ। এখন বল যে কারণে সেটা কত দূর। এনে তারপর বলবো। খাওয়া দাওয়া শেষ করে 4জন ছাদে গেলাম আর তাদের সব বললাম। তারা বলল, ঝুমি যদি রায়হান স্যারকে চিনে তাহলে তার ফটো কেমনে তার বাড়ি এলো? ঠিক বলেছিস, কিন্তু এটা আমি জিজ্ঞেস করিনি। অবশ্য করলে বলে দেবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘরে ভাবি অপেক্ষা করতেছে, তার জন্য তাড়াতাড়ি যা। আর হ্যাঁ, বিড়াল মারতে বলিস না কিন্তু। ওটা আর বলতে হবে না তোদের। ওদের থেকে বিদায় নিয়ে ঘরে ঢুকলাম, দেখি বউ আমার খাটে বসে আছে, মুখে একটা ঘুমটা দিয়ে। আমার আসার শব্দ পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। অজু করে আসো, নামাজ পড়তে হবে। তারপর অজু করে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষে যখন খাটে যাব তখন ঝুমি বলল, এই কি করছো এখানে? কি? আমার খাটে আমি যাচ্ছি। আগে আমার পাওনাটা দাও, তারপর খাটে যাবে। তোমার আবার কিসের পাওনা? অনেক পাওনা আছে। তুমি আজ সকালে আমাকে মারতে চাইছিলে না, কিন্তু পারোনি, কারণ তুমি আমাকে ভালোবাসো। এখন আমি তোমাকে মারবো। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমার সব ঠিক আছে। বলে আমার দিকে বন্দুক তাক করে। নিজের কাছে বিশ্বাস হচ্ছে না, ঝুমি আমার সাথে বেইমানি করলো। তোমার যখন এতই শখ তাহলে চালাও গুলি, আর শেষ করে দাও আমাকে। বলতেই একটা গুলির আওয়াজ কানে আসলো। তাহলে ঝুমি শেষমেশ আমাকে গুলি করলো? না, ঝুমি তো আমাকে জড়িয়ে ধরে আছে। তাহলে ঝুমি কি নিজেকে গুলি করেছে? না, এটাও নয়। তাহলে গুলি গেল কই? ঝুমি আমাকে জড়িয়ে ধরে বলছে, ভালোবাসি খুব বেশি তোমাকে। এই পাগলি, কাঁদছো কেন? চোখের পানি মুছে দিয়ে। তখন বাইরে থেকে একটা আওয়াজ এলো, মিস্টার জিকে, পুলিশ সারা হোটেল ঘেরাও করে ফেলেছে, সো পালানোর চেষ্টা না করে বেরিয়ে আসেন বলছি। এখন কি হবে? যা হবার হবে, চলো আমার সাথে। আর হ্যাঁ, শাড়িটা পাল্টিয়ে তাড়াতাড়ি আগে ড্রেস পরো। শাড়ি চেঞ্জ করে আসলো, আর আমি হাতে একটা ছুরি নিলাম। মাথায় ডেলিভারি বয়ের টুপি পরে মুখে লুকানোর জন্য একটা গামছা বেঁধে দিলাম। তোমাকে যা বলবো তাই করবে। ওকে। আমি ঝুমির গলায় দাঁড়ালো ছুরি ধরলাম। দরজা খুলতেই সামনে পুলিশ। বলো, তোমাকে বাঁচাতে। স্যার আমাকে বাঁচান প্লিজ। এটাকে জীবিত দেখতে চান তো আমাকে এখান থেকে যেতে দিন। সবাই বন্দুক নামাও। তারপর আমার জন্য রাস্তা করে দেওয়া হয়। আমি ঝুমিকে নিয়ে চললাম। গাড়িতে উঠে ঝুমিকে পাশের সিটে বসালাম। যাক বাবা, বাঁচা গেল। এখনো বাঁচা হয়নি। মানে? সামনে দেখো পুলিশ। গাড়ি ঘুরিয়ে পিছনে যাও। আমি গাড়ি ঘুরিয়ে পিছন দিয়ে যাচ্ছি। এদিকে পুলিশও আমার পিছু নিয়েছে।
তাই গাড়ির স্পিড 99-এ দিলাম। সামনের ডানের রাস্তায় যাও। আমি গাড়ির স্পিড কমিয়ে ওই রাস্তায় গেলাম। আর এদিকে বেচারা পুলিশ কত পিছিয়ে পড়ে আছে মনে নাই। এই রাস্তা এত অন্ধকার কেন? কারণ এটা একটা জঙ্গলের রাস্তা। ও, প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করার পর একটা বাড়ির আলো দেখতে পেলাম। মনে হচ্ছে বন পেরিয়ে এসেছি গ্রামে। ঝুমি, ওই তো কি একটা দেখা যাচ্ছে, চলো আজ রাতটা ওইখানে কাটিয়ে দেব। চলো। সামনে যেতেই দেখতে পাই একটা ছোট কুঁড়ে ঘর। ভেতরে কেউ আছেন কি? কেউ আছেন কি ওখানে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। মনে হচ্ছে নেই বলেই দরজা খুললাম। ভিতরটা অন্ধকার, তাই মোবাইলের আলো জ্বালিয়ে দেখি না, এখানে কেউ নাই। তবে আজ রাত এখানে কাটাতে পারবো। তারপর আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলাম। জিপ থেকে কয়েকটা সিট আনলাম ঘুমানোর জন্য। এই, আমার খুব খিদে লাগছে, কিছু খাবারের ব্যবস্থা করো। দেখছি। বাইরে এলাম। অনেক খোঁজাখুঁজির পর কলা আর কিছু মিষ্টি ফল আনলাম। ঝুমিয়ে আমি খেয়ে নিলাম। এই চলো না, চাঁদ দেখবো। এত রাতে? আজ না আমাদের বাসর রাত। তো কি হয়েছে? কথাটা বলতেই ঝুমির মন খারাপ করে ফেললো, যা আমার বুঝতে বাকি রইল না। আমি ঝুমিকে কুলে নিয়ে চলে এলাম চাঁদ দেখতে। এই ছাড়ো বলছি, ছাড়ো বলছি আমাকে। কেন ছাড়বো? তুমি পচা দুষ্টু নীলগন্ডার লাল উগান্ডা। আমি হেসে চলেছি তার আজগুপি বকা শুনে। তারপর তাকে গাড়িতে বসিয়ে বললাম, তুমি এখানে থাকো, আমি ঘর থেকে সিটগুলো নিয়ে আসছি। তারপর সিট নিয়ে আসলাম। বেডের মতো করে সাজিয়ে আমি আর ঝুমি ঘুমিয়ে আছি। ঝুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি। চাঁদ দেখতে দেখতে ঝুমি কখন যে ঘুমিয়ে গেছে, আর এদিকে আমি ঝুমিকে দেখতে লাগলাম। এই, তুমি এত সুন্দর কেন? তোমাকে দেখার পর থেকে ওই চাঁদ দেখার ইচ্ছে মিটে গেছে আমার। চাঁদের আলোতে ঝুমি সেই গোলাপি ঠোঁট ভেসে উঠেছে। যত দেখছি তত নেশায় পড়ে যাচ্ছি। কখন যে জমির ঠোঁটজোড়া আমি দখল করে নিয়েছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙে পাখির কিচিমিচি ডাকে আর সূর্যের কিরণে। এদিকে বেচারি ঝুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি উঠে তাকে ডাকলাম, এই যে ম্যাডাম, ওঠেন, বেলা তো অনেক হয়ে গেছে। না, আর একটু থাকি না এভাবে, খুব ভালো লাগছে। আচ্ছা ঘুমাও, আমি গেলাম। কোথায় যাবে তুমি? দেখি কিছু খাবার পাই কিনা। খেতে হবে না, এভাবে থাকলেই হবে আমার। তোমার তো হবে, কিন্তু আমার যে ক্ষুধা লাগছে। অনেক কিছু বলার পর ঝুমে উঠল। চলো। কোথায়? হাত মুখ ধোয়ার জন্য পাশের ঝর্ণায় যেতে হবে। ও, তাহলে চলো। তারপর ফ্রেশ হয়ে বন থেকে কিছু ফলমূল খেলাম। এখন কোথায় যাব? যেখান থেকে এসেছি সেখানে যাব। মানে? আগে গাড়ির কাছে যেতে হবে, তারপর দেখব কি করা যায়। আমি হাঁটতে পারবো না। কেন? আমি চাই আমার স্বামী আমাকে কোলে করে নিয়ে যাক। বইয়েই গেছে, আমার তো শখ নাই তোমার মতো আলুর বস্তাকে কুলে নিতে। কি? আমি আলুর বস্তা? দাঁড়া, দেখাচ্ছি মজা নীলকুত্তা। যাও, তোমার সাথে কথাই বলবো না। বলেই শুরু হলো আমার উপর উত্তম মাধ্যম। অনেক রেগে গেছে, তাই আমাকে ছেড়ে একা একা হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ঘুরে নিলাম। এই ছাড়ো বলছি, ছাড়ো। তুমি কে? এত চিৎকার করছো কেন? আমি তো আমার বউকে কোলে নিয়েছি। আমি কে দেখাচ্ছি এখন। বলেই আমাকে কিল ঘুষিয়ে মারতে লাগলো। তার এই নরম হাতের ছোঁয়ায় আমার খুব ভালো লাগছে। একসময় হাঁপিয়ে উঠলো ঝুমি। নীল মহিষটাকে মারতে গিয়ে আমার হাতে এখন ব্যথা করছে। একবার নামাও, দেখাবো তোমাকে মজা আমি কি জিনিস। ওইটা সময় হলে দেখে নেব তুমি কি জিনিস। আচ্ছা, তোমার মন আর কি কি চায়? এরকম একটা বনের মাঝে আমাদের একটা সুন্দর বাড়ি চাই। তুমি আর আমি মিলে সেই বাড়িতে সংসার করব। ওকে, ওইটা হয়ে যাবে সময় হলে। বনের ভিতরে থাকতে তোমার ভয় করবে না? তুমি থাকতে ভয় কিসের? আর যদি কখনো ভয় করে তাহলে তোমাকে জড়িয়ে ধরবো। ও তাই নাকি? আমি ঝুমিকে গাড়িতে বসালাম। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? শহরে যাব। ওখানে তো সবাই তোমার কথা জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? তুমি এটা বলো যে। তারপর গাড়ি স্টার্ট দিলাম। বন থেকে বের হয়ে মোবাইল হাতে নিলাম।
দেখি নেটওয়ার্ক আসছে, আগে ছিল না বনের মধ্যে, তাই কল দিলাম। রবি, কই তুই? যেখানে ছিলাম সেখানে আছি। ও, তোর আমার লোক পুলিশ বুঝতে পারিনি তো? না, আমাদের দেখেনি। আচ্ছা, তুই এখানে তাড়াতাড়ি আয়। ওকে, আসতেছি। আচ্ছা জমি, তুমি যদিও রায়হান সাহেবকে চিনো না, তাহলে তার ফটো তোমার বাড়িতে আসলো কিভাবে? এটা আমি জানি না, কিন্তু আমার বাড়িতে আগে যে পুলিশ ছিল নিশ্চয়ই উনি জানবেন। তাহলে তো ওই পুলিশটাকে খুঁজতে হবে এখন। হুম। তুমি থানায় চেক করো, দেখো ওই পুলিশের কোনো পরিচয় বা রেকর্ড পাওয়া যায় কিনা। আচ্ছা, দেখব। এখন আমি নামছি। কেন? আমরা একসাথে দেখলে সবাই সন্দেহ করবে। কিন্তু আগে আমাকে একটা কিস করতে হবে। আমি একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম ঝুমির কপালে। এখন হয়েছে? বড্ড হয়েছে। তাহলে যাও। আর আমি কাজে গেলাম। তারপর ঝুমি চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম রবির জন্য। প্রায় 10 মিনিট পর তারা আসলো। কিরে, কিছু জানতে পারলি? এই ফটো সম্পর্কে ঝুমি কিছু জানে না। আর সে বলছে এই ফটো সম্পর্কে ওই ব্যক্তি বলতে পারবে যে কিনা আগে তার ওই বাড়িতে ছিল। আর সে ব্যক্তি আগে এসিপি ছিল বাগেরহাট থানার। ওটাকে পাবো কোথায়? থানায় তার সব ডিটেলস আছে, সেখান থেকে পাবো। আর এদিকে ঝুমিকে দেখে সবাই অবাক। থানার ভিতরে গোলমাল শুরু হয়ে গেছে, মিডিয়াও এসেছে। ম্যাম, আপনি কি আমাদের বলবেন ওই মাফিয়া কিংটাকে? তাকে দেখতে কেমন? ওই মাফিয়াকে আমি জানি না, আমি তাকে দেখিনি পর্যন্ত। আমার সামনে সব সময় মুখ ঢাকা রাখতো। আচ্ছা ম্যাম, ওই মাফিয়া আপনাকে কেন ছেড়ে দিল? সে চাইলে তো আপনাকে মেরে ফেলতে পারতো। সেটা গিয়ে ওই মাফিয়াকে জিজ্ঞেস করেন। সরি ম্যাম। ইটস ওকে। আমি এগুলো টিভিতে দেখছিলাম আর হাসতেছিলাম। কল আসলো। হ্যালো। ও হ্যাঁ, বলো। কেমন দিলাম? পুরাই জাক্কাস। আচ্ছা, এখন তুমি তাড়াতাড়ি ওই পুলিশের ডিটেলস দাও। 20 মিনিট অপেক্ষা করো। ওকে, বাই জানো। বাই। আর এসব রোম্যান্স ফোনে চলবে না, পাইলে সামনে এসে করো। কাজটা শেষ করেই তোমার কাছে আসবো। কল কেটে দিলাম। এদিকে রবি, রাতুল, রিহান একটা হোটেলে উঠেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি। তখন ঝুমির ফোন আসলো। হ্যাঁ, বলো। ওই পুলিশের নাম এসিপি সুজন, বাবার নাম রায়হান। ওয়েট, তার বাবার নাম কি? রায়হান। তাদের বাসার ঠিকানা আমাকে টেক্সট করে দাও তাড়াতাড়ি। দিচ্ছি। আমি কল কেটে দিলাম। রবি, হেলিকপ্টারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। কেন? রায়হান সাহেবের সাথে দেখা করব। দেখা করতে কোথায় যাবি? আজ থেকে শুরু রহস্য ভরা পর্ব, আর শেষে রোমান্টিক পর্ব। রাজশাহী। ও, একটা কাজ কর, এখানে আমার একটা গ্যাং তৈরি কর, কারণ এখানে সিলেট থেকে বেশি অপরাধী আছে। তাহলে ওখানে কাজ করবে? আমি করব। আর আমি চাই সারা বাংলার অপরাধীরা একটাই নামে ভয় পাক, আর সেটা হলো মাফিয়া কিং জেকে। আমি রাজশাহী থেকে ফিরে এসে যেন পাই সব রেডি। ওকে, আচ্ছা। ওখানে তুই কতদিন থাকবি? 2 দিন। কেন? রাজশাহীতেও আমার গ্যাং দেখতে চাই। ও আচ্ছা, আমি এখন আসি। হুম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। 20 মিনিট পর রাজশাহীর মাটিতে পা রাখলাম। আমি হেলিকপ্টার থেকে নেমে একটা করে উঠে সোজা যেতে লাগলাম ঝুমির দেওয়ার ঠিকানায়। আধা ঘন্টার মাথায় পৌঁছালাম। গাড়ির ড্রাইভার একটা বাড়ির সামনে আমাকে নামিয়ে দিল। স্যার, আপনার ঠিকানা এসে গেছি। ও, ড্রাইভারকে ভাড়া দিয়ে বাড়ির দিকে গেলাম। গিয়ে দরজায় নক দিলাম। কে আপনি? কাকে চান? এটা কি রায়হান সাহেবের বাসা? হ্যাঁ, কিন্তু উনি তো নেই। নেই মানে? উনি আর বেঁচে নেই। আর আমি ওনার ছেলে এসিপি সুজন। ও শিট। আপনি কে? আমি ঠিক চিনলাম না তো। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এসিপি কাউসার, সিলেট। আমার বাবার কাছে আপনার কি প্রয়োজন? এখানে দাঁড়িয়ে সব শুনবেন নাকি ভিতরে আসতে বলবেন? ও সরি, আসেন, ভিতর আসেন। তারপর সুজনকে সব খুলে বললাম। আচ্ছা, তোমার বাবা কি এই কেস সম্পর্কে তোমাকে কিছু বলেছিলেন? না, বাবা আমাকে তেমন কিছু বলেনি, কিন্তু বাবা একটা ডায়েরিতে কি যেন লিখতেন আর পৃষ্ঠা পৃষ্ঠা করে ছিঁড়ে ফেলতেন। আচ্ছা, এই ছেঁড়া পেজটাগুলো কোথায়? এগুলো বাবার আলমারিতে রেখেছি।
আমাকে নিয়ে চলুন আপনার বাবার রুমে। হ্যাঁ চলেন। তারপর রায়হান সাহেবের রুমে গেলাম, সারা আলমারি খুঁজলাম, কিন্তু এমন কিছু চোখে পড়লো না যা দ্বারা আমার সমস্যার সমাধান হবে। হঠাৎ চোখ পড়লো আলমারির ভিতরে। যুবক ছেলে মেয়েরা যেভাবে আলমারির ভিতরে তার স্বপ্নের কথা ক্রাশের পিক লাগিয়ে রাখে, ঠিক তেমনই কাপড়ের ওপাশে বড় বড় অক্ষর দিয়ে লেখা WAV 234 BE 561 SC 804। মনে হচ্ছে এটা একটা পাসওয়ার্ড। আচ্ছা, আপনার বাবার কি কিছু ভোলার সমস্যা ছিল? হ্যাঁ, আমার বাবা সব কিছু ভুলে যেতেন। প্রতি 3 মাস পর পর ওনার স্মৃতিশক্তি ড্যামেজ হয়ে যেত। স্মৃতি নষ্ট হওয়ার পর যখন তিনি এই পাসওয়ার্ড দেখতেন, তখন কোথায় যেন চলে যেতেন, আর ফেরার সময় একটা ডায়েরি নিয়ে আসতেন। ডায়েরিটা পড়ে খুব কাঁদতেন আর বলতেন, একদিন আসবে সময় তোকে কাঁদতে হবে ফয়সল, কাঁদতে হবে খুব বেশি। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এখন আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তারপর বেরিয়ে পড়লাম। কল দিলাম রনিকে। হ্যাঁ ভাই বলেন। আমি তোকে রায়হান সাহেবের একটা ফটো দিচ্ছি আর একটা পাসওয়ার্ড। দেখ তো এই পাসওয়ার্ড কিসের। 10 মিনিট পর বলছি ভাইয়া। ওকে, কল কেটে দিলাম। খুব খিদা লেগেছে, তাই একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খেয়ে নিলাম। তারপর লাগলাম গ্যাং তৈরি করতে। প্রথমে গেলাম একটা কলেজে, দেখলাম কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। এই, আমার হয়ে কাজ করবি? কে রে তুই? আর আমরা তোর হয়ে কাজ করব কেন? আরেকটা জানিস আমি কার লোক? এই শহরের সেরা মাফিয়া কিং রকি ভাই লোক আমি। তোদের বস আজ রাতে আমার হাতে শিকার হবে। তোরা বলেছিস তোরা কার লোক, আমি বলি এখন আমি কে? কে তুই? সারা দেশের মাফিয়াদের বাবা আমি, মাফিয়া কিং JK ফ্রম সিলেট। ভয় পেয়ে গেল। ভাই আমাদের ক্ষমা করে দেন ভাই। আগে বল আমার জন্য কাজ করবি কিনা? এটা তোমাদের কপাল আপনার সাথে কাজ করা। তোদের আজ থেকে কাজ শুরু। তোদের বসের যত কুকর্ম আছে তার হিসাব আজ রাতে 9টার আগে আমি চাই। জি ভাইয়া। রাত 1টায় তোদের সাথে কাজ করা সবাইকে নিয়ে তাদের আড্ডায় চলে যাবি। জি ভাইয়া। আর আজ থেকে কলেজের সবচেয়ে ভদ্র ছেলে হবি তোরা। কেউ যেন বুঝতে না পারে তোরা আমার জন্য কাজ করছিস। ওকে ভাইয়া। তাহলে আমি এখন আসি, আমার আরেকটা কাজ আছে। আচ্ছা ভাই, তাহলে রাতে দেখা হবে। তাদের কাছ থেকে এসে রনিকে কল দিলাম। হ্যাঁ রনি বল। ভাই, ওটা হলো একটা ব্যাংকের লকারের পাসওয়ার্ড। ওই ব্যাংকের নামটা কি? অ্যাডভেঞ্চার ব্যাংক। ওকে, তুই এখন রাখ, পরে যখন আমার প্রয়োজন হবে তখন তোকে কল দেব। ওকে ভাই। রনির কল কেটে গাড়িতে উঠলাম। উদ্দেশ্য ওই ব্যাংকে ঢোকার পর। স্যার বলবেন আপনার কি সাহায্য করতে পারি? রায়হান সাহেবের লকার কোথায়? কেন? প্রয়োজন আছে তাই বলছি। আপনি কে, আর আমি আপনাকে কেন রায়হান সাহেবের লকারের কথা বলবো? ধ্যাত শালা, এক কথা বারবার বলতে হয়। এই নে দেখ, নে আমি তোর বাপ। বলে আইডি কার্ডটা বের করলাম। দেখার পর সরি স্যার। ইটস ওকে। আচ্ছা, তাড়াতাড়ি আমাকে ওই লকারের কাছে নিয়ে চলো। স্যার এটা তো পাসওয়ার্ড লাগানো, যা রায়হান স্যার ছাড়া কেউ জানে না। আমি জানি। তখন ব্যাংকের ম্যানেজার আসলো। কে আপনি? আমি আমার পরিচয় দিয়ে সব কিছু বললাম। সরি স্যার, একটু আগে রায়হান স্যারের ছেলে এসে লকার খুলে ফাইল নিয়ে গেছেন। ও শিট, সুজন ভাই এমন করলো কেন? ব্যাংক থেকে বের হয়ে গেলাম, মাথায় কিছুই আসছে না। কি করব বুঝতেছি না। কি ঘটতে চলেছে? কি করবে সুজন ফাইলটা নিয়ে? না, আমাকে এখন সুজনের সাথে দেখা করতে হবে। তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি দরজা খোলা। আমি দরজার ভিতরে ঢুকলাম, সারা বাড়িতে কেউ নাই। অনেক খোঁজার পর রায়হান সাহেবের ঘরে থাকা ডাস্টবিনের দিকে চোখ পড়লো। সেখানে কালো ব্যাগের মধ্যে কি একটা ফেলা। ব্যাগ হাতে নিয়ে দেখি একটা ডায়েরি। তারপর খুঁজতে লাগলাম সুজনকে, কিন্তু পেলাম না। ব্যর্থ হয়ে পড়লাম। খুব পিপাসা পেয়েছে, তাই ফ্রিজ থেকে পানি আনতে গেলাম। ফ্রিজ খুলতেই আমি একটা কারেন্টের শক খেলাম। 4 থেকে 5 হাত দূরে গিয়ে লুটে পড়লাম, আর ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে লাগলো। বুঝতে বাকি রইল না কিছুক্ষণের মধ্যেই এখানে বড় একটা ঘটনা ঘটতে চলেছে। তাই তাড়াতাড়ি আমি বাড়ি থেকে বের হলাম। কিছুক্ষণ পর বিকট একটা শব্দ শুনতে পেলাম। চোখের সামনেই ধ্বংস হয়ে গেল বাড়িটা। আমি ফায়ার সার্ভিসদের খবর করলাম। তারপর পুলিশ আর ফায়ার সার্ভিসের লোক আসলো। আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লো সবাই। আমি সেখান থেকে চলে আসলাম। রবিদের খবর দিলাম তাড়াতাড়ি আসতে।
কারণ এখানকার অবস্থা ভালো না, তাই যা করার আমাদেরই করতে হবে। সবাই আসলো। রাতে তাদের নিয়ে রকিব ছেলেদের সাথে দেখা করলাম। রকিবকে মেরে তার আড্ডায় গিয়ে বসলাম, সবার সাথে দেখা করলাম। তোমাদের কী জন্য ডেকেছি তা নিশ্চয়ই তোমরা জানো। কাল থেকে তোমাদের কাজ শুরু। আর রাফি তোমাদের মধ্যে লিডার। জি ভাইয়া। আরও কিছু লোক লাগবে যারা তোমাদের মতো নয়, যারা লেখাপড়া করে কাজ পাচ্ছে না। তাদের দিয়ে তুই কি করবি? তাদের কাজ হবে সকল হিসাব নিকাশ করা। তাদের আমি বিভিন্ন জায়গায় পাঠাবো ফলো করতে। কেউ কখনো তাদের সন্দেহ করবে না। এটা কিন্তু খারাপ না, অনেক ভালো হবে। আর তোমরা শোনো, আমি এখন একটা মিশনে আছি। সেটা শেষ করার আগে আমি পুরো বাংলাদেশে আমার নাম শুনতে চাই। আর নাম শুনলে গরিবদের মুখে হাসি ফুটবে, আর ধনী 2 নাম্বারি ব্যবসায়ীদের চোখে ভয়। জি ভাই, তাই হবে। আমরা এখন আসি তাহলে। যাবার আগে আরেকটা কথা, তোমাদের বেতন হলো 40,000 টাকা। কিন্তু যদি কেউ আমার সাথে বেইমানি করো, তার কি অবস্থা করব কেউ জানে না, আমি ছাড়া। ভাই নিজের জীবন দিব, কিন্তু আপনার সাথে বেমানি করব না। ভাই, আমার এত দিনের ইচ্ছা পূরণ হলো আপনার সাথে কাজ করতে পেরে। আমরা সবাই চাইছিলাম আপনার হয়ে কাজ করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু আজ আমাদের ঈদের দিন, আপনার লোক হতে পেরে। আচ্ছা, আমাদের এখন কাজ আছে, আমরা আসি। আর রাফি, তুই আমাদের সাথে চলো, তোমাকে দেখিয়ে দিতে চাই কিভাবে তুমি কাজ করবে। সাথে ওই রকির ফাইলটা নাও। জি ভাই। তারপর সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম। আমাদের কাজের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রকি আসলো একটা গাড়ি নিয়ে। আমাদের রাস্তার সামনে দেখে হর্ন দিতে লাগলো, কিন্তু আমরা সরে যাইনি, তাই গাড়ি থামালো। আমাদের কাছে আসলো। কে রে তোরা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাফিয়া কিং জেকে ফ্রম সিলেট। নাম শুনতেই ভয় পেয়ে গেল। আপনি এখানে? এসেছি তোর আজরাইলকে নিয়ে। তখন একটা কল দিলাম রনিকে। হ্যাঁ ভাই, বলো। তোকে একটা ডিটেলস দিচ্ছি, তুই ওই ব্যক্তির সকল অ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবে নিয়ে নে। জি ভাইয়া। কল কেটে দিয়ে রকির দিকে এগোতে লাগলাম। রকি বুঝে গেছে তার সাথে কি ঘটতে চলেছে। রবি, করাতটা দে তো। রকি পালানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। পিছন থেকে রাফি ধরে নিল। তারপর রকিকে শুয়ে দিয়ে যন্ত্রটা চালালাম। এতে রাফি খানিকটা ভয় পায়। বাবু, ভয় পেলে হবে না, কাল থেকে তুমি এই কাজটা করবে। কি? হ্যাঁ রাফি, তোমাকেই করতে হবে প্রতিটা রাত। তারপর রাফিকে তার বাড়িতে পৌঁছে দিলাম আর তার নাম্বার নিলাম। আর আমি আর রবি এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে টিভি দেখছিলাম। ব্রেকিং নিউজ, গতকাল ঘটে গেছে 3টা মার্ডার। গতকাল এসিপি সুজন তার নিজ বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেছে। অন্যদিকে টিভিতে একই সময় অ্যাডভেঞ্চার ব্যাংকের ম্যানেজার একইভাবে মৃত্যুবরণ করেছে। পুলিশের রিপোর্ট হলো এসিপি সুজনকে ও ম্যানেজার রফিকে গতকাল সকাল 9টার দিকে মারা হয়েছে। তারপর তাদের ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় আর বোমা ব্লাস্ট করা হয় দুপুর 2টার দিকে। সব শেষ খবর হয় সিলেট মাফিয়া কিং জেকে এখন রাজশাহীতে, কারণ সিলেটের মতো আজ সকাল রাস্তার মাঝখানে মিলেছে একটা কাটা দেহ আর ফাইল, যে ফাইলে লেখা আছে মৃত ব্যক্তির পরিচয়। তিনি আর কেউ নয়, টিলে হলেন রাজশাহীর নামকরা ব্যবসায়ী রকি। ফাইলে তার সব 2 নাম্বারি ব্যবসা হিসাব, কিন্তু তার অ্যাকাউন্টে একটা টাকাও নেই। বাকি সব তথ্য জানেন আপনারা। কিন্তু আমার প্রশ্ন হলো, সুজনার ম্যানেজারকে মারলো কে? তাদের ডেলিকেট। মানে মানে খনি খুব চালাক। হ্যাঁ, মনে পড়েছে, আমি ওই ডায়েরি থেকে কিছু পেতে পারি। কোন ডায়েরি? যেটা রায়হান সাহেবের রুমে পেয়েছি। ডায়েরিটা খুললাম, লেখা 1972 সাল। আমি মানে রায়হান সাহেব আর আমার 2 বন্ধু জয়, আমার বাবা রফিক কমিশনার, 3 বন্ধু একসাথে পুলিশের ট্রেনিং দিয়ে পুলিশের চাকরি নিলাম। তখন আমরা ছিলাম 21 বছরের যুবক। 3 জনের 3 থানার এসিপি ছিলাম। আমাদের 3 থানা পাশাপাশি থাকায় আমাদের প্রতি রাতে মিশন সাকসেসভাবে পূরণ হতো। আমাদের মিশন হলো দিনের বেলা যে অপরাধীকে তার ক্ষমতা আর টাকার দাপট পারতাম না, তাদের রাতের অন্ধকারে আধারে আদালতের বিচার দিতাম। বেশ ভালো চলছিল আমাদের কাজ। একদিন কাজের জন্য রফিক ঢাকায় যায়। সেখানে গিয়ে জানায় তার আসতে লেট হবে, 1 মাস থাকতে হবে সেখানে। এটা ছিল রফিকের সাথে আমার শেষ যোগাযোগ। এদিকে একদিন জয় একদল পাচারকারীদের ধরতে যায়। সেখানে সে সিভিল ড্রেসে গিয়েছিল। সেখানে দেখতে পায় কমিশনার ফয়সাল তাদের সাথে। জয় সবাইকে গ্রেপ্তার করে।
আর তখনই এসিপি একটু আড়ালে গিয়ে থানার কন্ট্রোল রুমে ফোন করে পুলিশ আনে। এদিকে জয়কে ধরে রাখে পাচারকারীরা। পুলিশের জন্য বাইরে দাঁড়িয়ে আছে ফয়সাল। পুলিশ আসার পর হ্যান্ড মাইক হাতে নিয়ে বলে, টিপি জয়, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আমি নামটা শুনেই অবাক, কারণ জয় এখানে কি করছে। তখন জয় বেরিয়ে আসলো। সবাইকে গ্রেপ্তার করেন, জয় সহ সবাইকে গ্রেপ্তার করা হলো। স্যার, কোথাও একটা ভুল হচ্ছে, জয় এরকম করতে পারে না। কমিশনার আমি না তুমি? স্যার আপনি? তাহলে আমাকে জ্ঞান দিতে আসছো কেন তুমি? সরি স্যার, আমি বলতে চাচ্ছি যে জয় কখনো এমন করতে পারে না। তার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। তারপর তাদের নিয়ে যাওয়া হয় থানায়, পরের দিন আদালতে নেওয়া হয়। আর জয়ের বিরুদ্ধে মৃত্যুর সাক্ষী আর প্রমাণ দেয়া হয়, যার ভিত্তিতে আদালত জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অন্যদিকে জয়ের স্ত্রী আর মেয়ের খুন হয়, আর দায়ী করা হয় তার ছেলেকে। আদালতে প্রমাণ করা হয় এইটুকু বাচ্চা ছেলে তার মাকে খুন করেছে আর বোনকে দর্শন করে খুন করেছে। ড্রাগসের নেশায় জয়ের সাথে শেষ দেখা হয়েছিল। তার মৃত্যুর কিছুক্ষণ আগে জয় বলল, আমার কেবিনে যে ওয়াশরুম আছে সেখানে উপরের দিকে একটা বাল্ব আছে, ওই বাল্ব খুলে একটা ফাইল পাবি, ওটা তোর কাছে রেখে দিস। যদি কখন কোনো বীর পুরুষ পাস যে কিনা এই ফাইলের সমস্যা সমাধান করতে পারবে, তাকে দিস এটা। আর হ্যাঁ, আমার ছেলেটা কেমন আছে? আছে ভালো, কিন্তু তোর জন্য ওর মন খুব খারাপ। আমি এমন হতবাগা হলাম যার সামনে তার ছেলে বিনা অপরাধে অপরাধী, কিন্তু কিছুই করতে পারছি না। আচ্ছা, তুই এখন এখান থেকে দূরে কোথাও চলে যা। কেন? ওরা তোকে মেরে ফেলবে। ওরা কারা? জয় আমাকে ফয়সালের সম্পর্কে সব বলল। তারা জানে এটা আমার কাছে এই ফাইলের জন্য আমাকে মেরে ফেলবে, জানি, তবু আমি এই ফাইল তাদের দেব না। তাহলে তুই আদালতে সব বললি না কেন? ওরা বলেছে আদালতে মুখ খোলার চেষ্টা করলে ওরা আমার পরিবারকে মেরে ফেলবে। ও, কেউ একজন আসছে এদিকে, তুই যা এখান থেকে। আমি চলে আসলাম থানার বাইরে, বসে চা খাচ্ছিলাম। তখন দেখি ফয়সাল জয়কে নিয়ে কোথায় যাচ্ছে। আমি তাদের পিছু নিলাম, দেখি তারা সোজা থানার পিছনে গেটে চলে এলো। সেখানে ফয়সাল বন্দুক হাতে বলল, তুই বলবি না ফাইল কোথায়? না, বলবো না। তাহলে এখনই তোকে মরতে হবে। ঠাস করে একটা গুলির শব্দ হলো। গুলি করলো জয়ের বুকে। আমি সহ্য করতে পারিনি, কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ফয়সাল আমাকে দেখে ফেললো। আমি দৌড়াতে শুরু করলাম। এক পর্যায়ে আমি যখন ব্রিজের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম, সামনে থেকে একটা ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ে যাই। ওপাশ থেকে সেখানে আরেকটা ট্রাকে ধাক্কায় আমি ব্রিজের নিচে একটা ট্রাকের উপর পড়ি। যখন আমার জ্ঞান ফিরে, দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে সুজন ও তার মা। ডাক্তার বলল আমি যেতে পারবো বাসায়। আচ্ছা, আমি কতদিন ধরে এখানে আছি? প্রায় 1 বছর ধরে। আমি অবাক। আপনার মাথায় ভীষণ চোট লেগেছে, তাই আপনার প্রতি 3 মাস পর পর স্মৃতিশক্তি হারিয়ে যাবে। কিন্তু আজ থেকে 1 বছর আগের ঘটনা তো আমার এখনো মনে আছে। হ্যাঁ থাকবে, কিন্তু সেটা 3 মাসের জন্য, তারপর আপনি সব ভুলে যাবেন। ডাক্তারের কাছ থেকে সেই ডায়েরি নিয়ে বসে পড়লাম, কারণ লিখে রাখতে হবে আমার অতীতটা, যা আমার আগামী দিনগুলোর জন্য খুব দরকার। তাই এই ডায়েরি লিখলাম। আর আলমারিতে পাসওয়ার্ডটা হলো জয় যে ফাইল দিয়েছে সেটা একটা লকারে রেখেছি, আর সেই লকারের পাসওয়ার্ড। আমার আলমারিতে কাপড়ের পিছনে লেখা, হে আল্লাহ, আমি একদিন হয়তো থাকবো না, কিন্তু যখন আমার এই ফাইল আর এই ডায়েরিটা এমন একজন মানুষের কাছে দিও যে কিনা ওই অপরাধীদের শাস্তি দিতে পারবে। চলেন এবার বাস্তবে যাই। অনেক বড় ভুল হয়ে গেছে। কি ভুল? ফাইলটা মনে হচ্ছে কোনো খারাপ মানুষের হাতে চলে গেল। আমি পারলাম না রে পরিবারের খুনিদের শাস্তি দিতে। ভেঙে পড়িস না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিভাবে হবে? একটা মাত্র ক্লু ছিল অপরাধীর কাছে যাওয়ার, কিন্তু আমি সেটাও পারলাম না রে। আমি বলে কি, এখন আমাদের সাবধান হতে হবে। আর কয়েকদিনের জন্য এসব ছেড়ে দে, কারণ তোকে কেউ ফলো করতে পারে। ঠিক বলেছিস, আমাকে ফলো করবে, কিন্তু আমি তার জালে তাকে ফাঁসাবো। কেমনে? তাহলে শোন, প্ল্যানটা রহস্যই থেকে যাক, ভালো হবে। দারুণ আইডিয়া। সবাইকে ফোন দে,
বল সারা দেশে ছড়িয়ে পড়তে আর আমার গ্যাং তৈরি করতে। তোর গ্যাং লাগবে কেন? আমি চাই দেশের প্রতিটা গ্রামে আমার লোক থাকুক। এমনিতেই তো তোর লোকের অভাব নাই। দেশের সকল মানুষ তোর হয়ে কাজ করতে এক পায়ে রাজি, শুধু অপরাধী আর বেঈমান ছাড়া। হয়েছে, আর বলতে হবে না। তুই যা গিয়ে কল দে। ওকে। রবি চলে গেল। তখন আমার ফোনটা বেজে উঠলো। বের করে দেখি ঝুমি কল দিয়েছে। হ্যালো। কি করো? এই তো ব্রেকফাস্ট করে উঠলাম। তুমি? রেডি হচ্ছি থানায় যাওয়ার জন্য। একটা কাজ করো, আজকে গিয়ে 15 দিনের ছুটি নিয়ে আসো। কেন? বারে, বিয়ে করলে কিন্তু বাসর হানিমুন করবে না? কি? তো আমি কি বলে ছুটি নেব? গিয়ে কমিশনারকে বলবে তোমার বিয়ে আগামী পরশু। আমার বিয়ে তো হয়ে গেছে। সেটা আমি আর তুমি জানি, তোমার স্যার তো জানে না। স্যার যদি বলেন কার সাথে, তখন কে বলবো? মাফিয়া কিং জেকের সাথে নাকি এসিপি কাউসারের সাথে? তোমার মন যেটা চাইবে সেটাই বলবে। আচ্ছা বলবো। ছুটি নিয়ে সোজা তোমার বাসায় এসো, আর সেখান থেকে আমার লোক তোমাকে নিয়ে আসবে। কোথায়? আমার কাছে। ওকে বাই, এখন রাখি। বাই। তারপর কল দিলাম রিহানকে। কই তুই? রাজশাহী। তুই কই? এই তো বের হচ্ছে রাজশাহী আসার জন্য। এখন না, একটু পরে আয়। কেন? বিকেলে তোর ভাবিকে নিয়ে আসতে হবে খুলনা শিবনগর থেকে। সেখানে এনে কি করব? ওখানে আমি বিকেলে যাব, আর ঝুমিকে নিয়ে কক্সবাজার যেতে হবে। হানিমুন করতে যাবি নাকি? আর ওখানে আমার কাজ আছে, তাই ভাবলাম ঝুমিকে নিয়ে যাই। ওকে, তাহলে আমি রাখি, বিকেলে দেখা হবে। তারপর রনিকে কল দিলাম। জি ভাই বলেন। আমার হেলিকপ্টার 2টা পাঠা, একটা খুলনা আর একটা রাজশাহী। কখন? দুপুর 1টা-2টার দিকে। ওকে ভাই। কল কেটে দিয়ে আমি ফ্রেশ হলাম, তারপর খেয়ে নিলাম। বিকেল 2টার দিকে কল আসলো। ভাইয়া হেলিকপ্টার রাজশাহী ও খুলনা পৌঁছে গেছে। ওকে, আমরা বের হচ্ছি। তারপর রবিকে নিয়ে বেরিয়ে পড়লাম। হেলিকপ্টার দিয়ে সোজা খুলনা শিবনগর গেলাম। সেখানে দেখি রিহান, রাতুল, ঝুমি এসে গেছে। আমি হেলিকপ্টার থেকে নামতেই ঝুমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো? ভালো থাকবো কেমনে তোমাকে ছাড়া? ঢং দেখলে বাঁচি না। আমাকে ছাড়া খুব ভালো ছিলে, তাই তো একদিনও কল দিলে না। সরি বেবি। সরি বললে হবে না। তাহলে কি বলবো? ওইটা দিতে হবে। ও হ্যালো ম্যাডাম, ভাবি, এখানে আপনারা ছাড়া আরও মানুষ আছে? ও আপনারা মানুষ? আমার তো মনে হচ্ছে সবাই অন্য গ্রহের এলিয়েন। কি হইছে, এখন সব বাদ দিয়ে কাজে চল। এখন আবার কিসের কাজ? 15 দিন থাকবো না, তাই সব কিছু তোর বুঝিয়ে দিতে হবে না। তুমি যাও, কি হেলিকপ্টারে বসো। তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে, আসবো। তারপর একটা কাগজ বের করলাম। এটা দিয়ে কি করবি? শোন কি করবি। এটা হলো বাংলাদেশের মানচিত্র। এখান থেকে আমাদেরকে আলাদা আলাদা জায়গায় কাজ করতে হবে। সিলেট, রংপুর আমি, কুমিল্লার বরিশাল রবি, খুলনা ঢাকা রাতুল, চট্টগ্রাম রিহান। প্রতি 2টা বিভাগে একজন করে লিডার থাকবে। তারপর প্রতি জেলাতে একজন করে লিডার নির্বাচন করবি। তারপর উপজেলাগুলোতে এভাবে প্রতিটা গ্রামে গঞ্জে সৃষ্টি হবে আমার গ্যাং। আর হ্যাঁ, কখনো কোনো প্রবলেম হলে আমাকে জানাবে সকলেই। রাতের মার্ডারের পর সব টাকা আমাদের ওয়েবসাইটে জমা রাখবে। ছেলেদের বেতন কিভাবে দেব? ওসব নিয়ে চিন্তা করিস না, সব রনি করবে। যখন কোনো ছেলেকে গ্যাংয়ে সামিল করবে তখনই তার নাম, পরিচয়পত্র, মোবাইল নাম্বার রনির কাছে পাঠাবি। আর যদি সে বলে রাখা যাবে তবে রাখবি, আর না হলে রাখবি না। ওকে। আচ্ছা, তাহলে এখন কাজে লেগে পড়ো। রিহান, তুই আমার সাথে আয়, আর তোরা যা তোদের হেলিকপ্টারে। তোর সাথে আমি কেন যাব? আরে তোর কাজ তো কক্সবাজারে, তাই আমি যাচ্ছি যখন চল আমার সাথে। সেখানে তোকে আমি সব বুঝিয়ে দিয়ে আসবো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর রিহান উঠলাম হেলিকপ্টারে। ঝুমিয়ে থেকে রেগে লাল। আমার মিষ্টি পাখি, এই তো এসে গেছি আমি। ঝুমি লক্ষ্মীটি আমার, কথা বলো। ওর মুখ আমার দিকে এনে।
আপনি কে? আর এভাবে আমার মুখে হাত দিলেন কেন? আমার সোনা বুঝি রাগ করেছে? সোনা না সাই। ওকে, তুমি আমার চাই। কি? সরি চাই না, আমার পেতনি বউ। আমি পেতনি? তুই পেতনি, তোর বউ পেতনি। সরি, তোর বউ পেতনি নয়। এই তো নিজের মুখে নিজেকে পেতনি বললে। আমার পেতনি বউ। একবার কক্সবাজার যাই, তোরে নীল লিপস্টিক খাওয়াইয়া মারমো। এদিকে আমি আর রিহান হাসতে হাসতে শেষ। ঝুমির আজব বকা শুনে। হাসি থামাও, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর উগান্ডা লাল কেচু। আমি টান মেরে তাকে কাছে আনলাম আর বুকের সাথে জড়িয়ে নিলাম। ঝুমি নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করছে না, আমি ছাড়ছি না। কিছুক্ষণ পর হেলিকপ্টার ল্যান্ড করলো। ঝুমি নিচে নেমে অবাক। আমি এখন কোথায় আছি? সমুদ্রের মাঝখানে একটা জাহাজে। এখানে কেন? আমার ইচ্ছে আমার বাসরটা হোক সমুদ্রের মাঝখানে। কার সাথে? কার সাথে আবার? আমার বউয়ের সাথে। যান গিয়ে বউকে নিয়ে আসেন। ঝুমিকে টান দিয়ে বুকে এনে বললাম। এই তো আমার বউ। আমার বউকে মাথা রেখে আছে। শখ কত? আগে কি বলেছিলে মনে নেই? পেতনি কি করে কারো বউ হয়? আরে ওটা তো মজা করছিলাম। তুমি আমার পেতনি বউ না, তুমি হলে আমার পরি বউ। ঢং দেখলে বাঁচি না। ঢং নয়, সত্যি বলছি। এভাবে হবে না। আপনার বউ আপনার উপর রেগে আছে, তাই তার রাগ ভাঙানোর চেষ্টা করেন। জানি আমার বউ রেগে আছে, আবার এটাও জানি কি করলে তার রাগ কমবে। বলে এই ঝুমির মুখের সামনে আমার মুখ নিলাম। ঝুমি কিছু বোঝার আগেই চার ঠোঁট একত্রিত করলাম। ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো ঝুমি। যখন আমার সাথে শক্তিতে পারলো না, তখন সেও ঠোঁটের মজা নিতে শুরু করলো। এভাবে কত সময় ছিলাম জানি না। যখন ছাড়ি হাঁপাতে শুরু করলাম। ঝুমি খানিকটা লজ্জা পেয়েছি বোধহয়, তাই তো দৌড়ে চলে গেল জাহাজের কেবিনে। রিহান হেলিকপ্টার নিয়ে চট্টগ্রাম বন্দরে চলে গেছে। আর জাহাজে আমি আর ঝুমি ছাড়া জাহাজ কর্তৃপক্ষ আছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত, তাই যেখানে মন চায় সেখানেই রোমাঞ্চ করতে পারছি। তারপর রাতে ডিনার করলাম। ঝুমি রুমে গেছে, আমি যাইনি এখনও। এদিকে ঝুমি কেবিনে ঢুকে একটা ব্যাগ দেখতে পায়, বেডের মাঝখানে রাখা। তারপর একটা চিড়েকোট। এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগবে, তাই বলি কি এটা এখন পরো। ঝুমি দেখলো শাড়ির রঙটা কালো। ঝুমি ফর্সা দেখতে, তাই তাকে কালো শাড়িতেই মানাবে ভালো। আচ্ছা, আমাকে লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ দেওয়া? আমিও দিচ্ছি তোমাকে। শাড়ি পরে ঝুমি বের হলো কেবিন থেকে। ঝুমি শাড়ির কুচি ঠিক করতে করতে বের হয়ে আসলো। আমি তার দিকে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে। জ্ঞান ফিরল ঝুমি ডাকে। ওগো শুনছো? ঝুমির এমন মায়াবী ডাকে মনে হচ্ছে আমি এখন জ্ঞান হারাবো না, ডাইরেক্ট রান আউট হবে। কি? দেখো না, শাড়িটা ঠিক করতে পারছি না। কে বলেছে ঠিক হয়নি? পুরাই ঠিক আছে তো। সমস্যা হলো কুচিতে। বারবার চেষ্টা করেও শাড়ির কুচি মেলাতে পারছি না। দেখি কি সমস্যা। এখানে নয়, কেবিনে চলো। চলো। কেবিনে গিয়ে ঝুমির শাড়ি ঠিক করছিলাম। কুচি ঠিক করে তার হাতে দিলাম পরতে। সে বলে, আমি পারবো, তুমি পরিয়ে দাও। ওকে দিচ্ছি। যখন কুচি ঢোকাবো তার শরীরের সাথে আমার হাতের টাচ হয়। অনেক বড় একটা শখ খেলো ঝুমি। আমি তার এত কাছে এসে পড়েছি যে তার মুখের প্রতিটা নিঃশ্বাস আমার নাকে এসে ধাক্কা লাগছে। তার পাগল করা চুল আমাকে নেশায় ফেলে দিচ্ছে। ঝুমিও আমার সাথে এক হতে চলেছিল। তখনই ঝুমি কি ভাবলো আর দূরে চলে গেল। না না, তোমার সাথে এটা করতে পারবো না। নিজেকে কন্ট্রোল করতে হবে এখন। ঝুমি চলে গেল কেবিনের বাইরে। আমি ফ্রেশ হয়ে কালো একটা পাঞ্জাবি পরে নিলাম। বাইরে এসে দেখি ঝুমি একটা চেয়ারে বসে আছে, তোর আকাশের দিকে তাকিয়ে। এভাবে চলে আসলে কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা, তোমার শরীর খারাপ হয়েছে কি? তাহলে এরকম মন খারাপ করে আছো যে? ওই দেখো, আকাশটা কত সুন্দর না? কিন্তু তোমার মতো না। আচ্ছা ঝুমি,
তুমি আমার একটা স্বপ্ন পূরণ করবে? করব। বলো কি তোমার স্বপ্ন? এক চেয়ারে বসে এক কাপ চাতে চুমুক দিয়ে এভাবে পূর্ণিমা রাত কাটানো। আমি পারবো না। বলেই ঝুমি চলে গেল রাগ দেখিয়ে। ধ্যাত, এটা কেমন মেরে বাবা, একটু ভালোবাসা বোঝে না। মন খারাপ করে বসে আছি নিচের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর কারো উপস্থিতি টের পেলাম। উপর দিকে তাকিয়ে দেখি একটা কাপে চা নিয়ে ঝুমি দাঁড়িয়ে আছে। কেন এসেছো এখন? চা। এটা দিয়ে আমি কি করব? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। এই করো কি? আমার স্বামীর স্বপ্ন পূরণ করছি। তারপর পাশের টেবিল থেকে চায়ের কাপ আনলাম, একটা চুমুক দিলাম আমি। ঝুমি আমার কাছ থেকে নিয়ে সে চায়ে চুমুক দিল। জানো ঝুমি, আজ আমার খুব ভালো লাগছে, সেই দিনগুলোর মতো, যে দিনগুলোতে আব্বু আম্মু আপু সবাই ছিল আমার সাথে। আমারও আজ খুব ভালো লাগছে। তাহলে আগে এমন করলে কেন? আরে তুমি কি আমাকে সবসময় সারপ্রাইজ দেবে, আমি দেব না? এভাবে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। তুমি থাকো, আমি যাচ্ছি। টাইম ধরে 10 মিনিট পর রুমে আসবা কিন্তু। এর 1 সেকেন্ড আগেও না পরেও না। বলেই চলে গেল ঝুমি। আমি রনিকে কল দিলাম। জি ভাইয়া। রবি, রাতুল, রেহানকে এখনই অ্যাড কর। জি ভাইয়া। সবাই কেমন আছো? ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কাজ কত এগিয়েছে? সবে মাত্র গ্যাং তৈরি করলাম, আর আজ রাত 12টার পর তাদের সাথে দেখা করব। ভালো। আর হ্যাঁ, গ্যাংয়ে যাকে সামিল করবি তার পরিচয়পত্র ফোন নাম্বার এনে রনিকে দিস। রনি বলার পর তুই তাকে সামিল করিস। এর আগে সে যেন তোর মুখ না দেখে। এসব করতে হবে কেন? ছদ্মবেশ ধরে পুলিশ আসতে পারে, তাই এসব করতে হবে। কি? আর আমার একটা প্ল্যান আছে, যা তোদেরকে রবি বলে দিবে। আমি এখন রাখছি, তোদের ভাবি এদিকে অপেক্ষা করতেছে। প্রথম বছরে তো বিলাই মারতে পারস নাই, আজ না হয় মারিস। আমি কলটা কেটে দিলাম, দেখি 11 মিনিট হয়ে গেছে। হায় রে, 1 মিনিট লেট করে ফেললাম, না জানি কি হবে আজ। রুমে ঢুকতেই অবাক, সারা রুম ফুল দিয়ে সাজানো। খাটের মাঝখানে কালো শাড়ি পরে বসে আছে ঝুমি। আমি দরজা খুলতেই ঝুমি এসে আমাকে সালাম করলো, তারপর এক গাদি বকা দিল আর রাগ দেখালো। সব রাগ অভিমান ভেঙে দিয়ে আমি ঝুমিকে রোমান্টিক মোডে আনলাম। তারপর আর কি, বন্ধুদের কথা মতো বিড়ালটা মারলাম। বাসর করে রোমান্টিক সিন বেশি দিলাম না, আর একটু বেশি হয়ে গেলে গল্পটা কেমন হয়ে যাবে। আমি চাই না দুটো লাইনের জন্য আমার গল্পটা ওইসব গল্পের অন্তর্ভুক্ত হোক। তার পরের দিন সকালে ঘুম ভাঙলো বৃষ্টির পানিতে ভিজে। আরে এখানে পানি আসলো কোথা থেকে? তাহলে কি জাহাজ ডুবে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে চোখ খুললাম, দেখলাম ঝুমি দাঁত বের করে হাসতেছে, আর তার ভেজা চুলের পানি আমার মাথায় ফেলছে। মিস্টার কিং, আর কত ঘুমাবেন? ঝুমিকে টান দিয়ে বুকের কাছে এনে বললাম, তুমি যদি আমার বুকে মাথা রাখো তাহলে সারা জীবন ঘুমাবো এভাবে। আরও কিছু সময় ঘুম দিলাম ঝুমিকে জড়িয়ে ধরে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রনিকে কল দিয়ে বললাম কালকে হেলিকপ্টার পাঠিয়ে দিতে। তারপর হেলিকপ্টার এসে জাহাজে ল্যান্ড করলো। মাছদরিয়া থেকে হেলিকপ্টার নিয়ে চললাম সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। সেখানে রিহান আমাদের রিসিভ করলো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর বলিও না, তোমার ভাই আমাকে ভালো থাকতে দেয়নি গতকাল রাত থেকে। ভাই আবার কি করলো? যেখানেই যাই উনি রোম্যান্স নিয়ে ব্যস্ত হয়ে যান। ও এই কথা। কিরে ভাই, তুই এত রোমান্টিক হলে কবে থেকে? যখন থেকে ঝুমিকে দেখেছি। রিহান, আমি ঝুমির কথা বলতে বলতে পৌঁছে গেলাম রিসোর্টে। রিহান, তোর কাজ কতটুকু এগিয়েছে? আমি এখনো কাজ শুরু করি নাই, তবে আজ বিকাল থেকে শুরু করব। ওকে। তারপর আমি আর ঝুমি একটা রুমে গেলাম, আর রিহান অন্য রুমে। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে বের হলাম আমি আর রিহান আর ঝুমি। ঝুমি বায়না ধরলো সমুদ্রে পাড়ে যেতে, তাই সেখানে গেলাম। আমরা বসে বসে সমুদ্রের ঢেউ দেখতেছি। যা, ওখান থেকে 3টা নারিকেল নিয়ে আয় তো। অপেক্ষা কর, আনতেছি। 3জন মিলে ডাবের পানি পান করছি আর আড্ডা দিচ্ছিলাম। তখন সামনে দিয়ে কতগুলো বকাটে ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। তা দেখে আমার মাথা গরম হয়ে গেল।
চলে গেলাম তাদের কাছে। হাতের ডাব দিয়ে একটা ছেলে মাথায় মারলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই কে রে তুই? যেই হই না কেন, আজ কিন্তু তোদের জম রাজ আমি। তুই জানিস না আমরা কে বা কার লোক? জানতে আসিনি, যে কাজে এসেছি সেটা এখন দেখবি তোরা। এই যা তো বুঝে দে আমরা কে বা কারা। একটা ছেলে এগিয়ে আসলো আমার দিকে। আমি একটা ঘুষি দিলাম, নাকমুখ ফেটে রক্ত ফিচকারি দিয়ে বের হলো। আরেকটা আসলো, তখন লাফ দিয়ে একটা থাবা বসালাম তার মাথার সাথে। সাথে সাথে আউট হলো সেটা। তারপর সবাই গাড়ি থেকে অস্ত্র নিয়ে আসলো। তখন রিহানও আসলো। দুজন মিলে সবাইকে মাটিতে শুয়ে দিলাম। তারপর মেয়েটা পাশে গেলাম। এ মেয়ে, তোমার নাম কি? জি সুমি। ও, ওরা কারা আর কেনই বা তোমার পিছু নিয়েছে? আমি জানি না, আমি তো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিলাম, ওখান থেকে আমার পিছু নিয়েছে ওরা। আচ্ছা, তোমার বাসা কোথায়? ঢাকা। এখানে কোথায় থাকেন? এখানে বেড়াতে এসেছি, দুদিন আগে সাজ্জাদ হাবিব রিসোর্টে উঠেছি। আরে আমরাও এখানে থাকি। জানি। মানে? মানে আজ দুপুরে রিসোর্ট থেকে বের হতে সময় দেখেছি আপনাদের। ও, এই এদিকে আসো। এ হচ্ছে আমার স্ত্রী ঝুমি। আর ঝুমি, এ হচ্ছে সুমি। হাই। হ্যালো, এদিকে আসতে বলছি, আসো। ভাইজান, গিয়ে শুনেন ভাবি কি বলে। আর একটু দূরে যাওয়ার পর, হ্যাঁ বলো, কি বলবে? ওই মাইয়াটার সাথে এত কথা কিসের? এখন ঝুমিকে একটু রাগানো যাক, মাত্র কথা বলছি। এখন ওই মাইয়াকে দেখে আমি ক্রাশ খাইছি, ভাবতেছি ওর লোকে জুটিয়ে প্রেম করব। দাঁড়া, তোর প্রেম শিখাইতেছি টিকটিকির বাচ্চা হলুমান। যা, তোর সাথে আর কথা কমু না। বলেই চলে গেলাম আমি। ও তার পিছন পিছন গেলাম। সরি টরি কত কিছু বললাম, কিন্তু সে তো আর দাঁড়ালো না। গিয়ে বসে পড়লো একটা বিশাল পাথরে। সমুদ্রের পানি এসে ছুঁয়ে যাচ্ছে পাথরটাকে। সমুদ্রের পানি আমার ভীষণ ভয় করে, কারণ আমি বেচারা যে সাঁতার জানি না। তবুও ঝুমির জন্য বসে আছি। ঝুমি মন খারাপ করে বসে আছে, আমার সাথে একটা বারও কথা বললো না। তারপর সেখান থেকে সন্ধ্যার পর রিসোর্টে ফিরলাম। এদিকে রিহান তো সুমির প্রেমে হাবুডুবু খাচ্ছে। হাবুডাবু খাচ্ছে ভালো কথা, কিন্তু সুমিটাকে আমার কাছে সন্দেহ লাগে। কেন? সুমি আমাদের আগে থেকে চেনে, কারণ ও এখান পর্যন্ত এসেছে আমাদের ফলো করে। তুই বুঝলি কিভাবে? ওর কথাবার্তা আর ব্যবহারে। যদি সুমি আমাদের সাথে আজ নতুন পরিচিত হতো, তাহলে প্রথমেই আমাদের নাম জিজ্ঞেস করতো। তার কোনো দরকার প্রয়োজন মনে করেনি। এটা মনে হলো যে আমাদের আগে থেকে জানে। আর দেখলি না, যখন রিসোর্ট সাজ্জাদ বলে বলল 2 দিন ধরে আছে এখানে, সাথে সাথে জিভে কামড় দিল, কারণ সে কোথায় একটা ভুল করেছে। তার বিষয় তো সব জানতে পারবো রিসোর্টের ম্যানেজারের কাছ থেকে। সেটা কাল জেনে নেব। এখন চল ডিনার করে নেই। আমি ঝুমিকে ডাকতে গেলাম। এদিকে ঝুমি রুমে বসে বসে কার সাথে ফোনে কথা বলতেছে, যা আমি রুমে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম। জানি পারবো না, কিন্তু ওই নিষ্পাপ শিশুদের জন্য আমাকে পারতেই হবে। ডিনার করবে, চলো। আমাকে দেখে মোবাইল রেখে দিল আর ঘাবড়ে গেল। না, আমি খাবো না। কেন? খাবো না বলছি, ব্যাস খাবো না। আমি বলছি আজ তোমাকে খেতে হবে। না খেলে কি করবে? মারবে? মারো, মারো আমায়। যাও, গিয়ে তোমার ক্রাশকে নিয়ে ডিনার করো। ঝুমিকে অনেক কষ্টে নিয়ে গেলাম ডিনার করতে। ডিনার করে ঝুমি রুমে চলে গেল। তার কিছুক্ষণ পর আমিও রুমে চলে এলাম। ঘুমাতে যাব, দেখি ঝুমি খাটের এক পাশে শুয়ে আছে। আমি তাকে জড়িয়ে ধরে ঘুমাতে গেলাম। তখনই না, তোমাকে আমার কাছে এনে আমি কাঁদতে চাই না। তোমার ভালোবাসার মায়া জালে পড়লে হবে না আমার। ঠাস করে একটা চড় দিলাম। কোন সাহসে আমার গায়ে হাত দিস? যা, তোর সুমি না তুমি ক্রাশের কাছে। মুখ ফেটে রক্ত ঝরতেছে। হায়রে ভালোবাসা, যে আমি প্রতি রাতে একটা মানুষের রক্ত না দেখে ঘুমাতাম না, আজ সেই আমি আমার নিজের রক্ত দেখতেছি। দেশের সবাই আমাকে ভয় পায়, কিন্তু ঝুমি নয়। এটা হয়তো ভালোবাসা। রক্ত ভরা মুখে বললাম, হ্যাঁ চলো যাব, কিন্তু সুমির কাছে নয়, অনেক দূরে। আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম খাটের অন্য পাশে। রাত 12টার দিকে ঘুম ভাঙলো।
কারো ঠোঁটের হালকা স্পর্শ পেয়ে। চোখ খুলে দেখি ঝুমি আমার বুকের উপর মাথা রেখে কান্না করছে আর আমার ঠোঁটে কিস করে যাচ্ছে। আমার পাগলিটা কান্না করছে কেন? তোমার অনেক লেগেছে, এখন যা করব তাতে তোমার যে আরও লাগবে বাবু। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু ওইসব ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের জন্য তোমাকেও আজ মরতে হবে আমার হাতে। বলে একটা পিস্তল নিল ঝুমি। আমি ওই দিন খুলনায় হোটেলে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই পুলিশের কারণে। আমি বেড থেকে উঠে গেলাম। ঝুমি হয়তো আমার সাথে মজা করছে, তাই তার সাথে আমি তাল মিলিয়ে বললাম, হ্যাঁ মারো, আমাকে মারো, এখানে মারো, সোজা বুকে আর আমার চোখের দিকে তাকিয়ে। তোমার ওই পাগল পড়া চোখের দিকে তাকিয়ে যে আমি হাসতে হাসতে মরতে পারি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে মারতে পারবো না। ঝুমি চোখ বন্ধ করে আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, আর আমি মুচকি মুচকি হাসতেছি। কয়েক মিনিট পর একটা কিছু এসে আমার বুকের সাথে ধাক্কা দেয়। বুক থেকে রক্ত ফিচকারি দিয়ে বেরিয়ে এলো, এসে ঝুমির মুখে পড়লো। আমার মুখে বয়ে যাচ্ছে এক বিশ্ব জয় করা হাসি। সেটা সুখের নয়, দুঃখের হাসি। যাকে জীবন থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার বুকে গুলি চালাতে এক বিন্দু ভাবলো না। হায়রে আমার কপাল, হায়রে আমার ভালোবাসা। চোখের সামনে ভেসে উঠল মা বাবা আর বোনের কথা। মনে পড়ে গেল আপুর সাথে ছোট ছোট দুষ্টামির কথা। তারপর মনে পড়লো আপুর ধর্ষণের দৃশ্যটা, যেটা মনে পড়লে আজও নিজেকে সামলে রাখতে পারি না। তখন ঘড়ির কাঁটা টং করে বেজে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঝুমি। বলতে না বলতেই আরেকটা গুলি এসে আমার বুকের ডান পাশে লাগে। আমার পৃথিবী অন্ধকার হয়ে এলো। তোমার জন্য আমার শেষ একটা সারপ্রাইজ গিফট আছে, তুমি একটু জানালার দিকে তাকাও। ঝুমি বাইরে তাকিয়ে কেঁদে ফেললো। এদিকে আমার দেহ পড়ে আছে ফ্লোরের মাঝে, রক্ত বয়ে যাচ্ছে সারা রুম। আমি মনে হয় আর 2-1 মিনিটের অতিথি। তাই ঝুমি, সরি, আমি তোমাকে ভুল বুঝেছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। ধুর পাগলি, তুই কোনো ভুল করতে পারিস না। আর হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে? কি বলো? তোর কপাল একটা কিস দিয়ে আমি নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিতে চাই। ঝুমির কোলে আমার মাথা রেখে বললাম, না, তোমার কিছু হতে দিব না আমি। আর এদিকে আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। এই তো আমি পাড়ি দিয়েছি ইহজগৎ ছেড়ে, চলে যাচ্ছি পরপরের কোনো এক কোণে। আর দেখবো না আমি অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ। ভাবতে ভাবতে আমার চোখ জোড়া বন্ধ হয়ে এলো।